আমি আরেকটু আগাই। ভোরে আকাশের রং যেমন থাকে দুপুরেও কি তাই? তোমাদেরকে প্রশ্ন করেছি। তোমরা বলো, ভোরে আকাশের রং যেমন থাকে দুপুরে কি সেরকম থাকে? না ম্যাম। অবশ্যই না। আবার বলেছে, সন্ধ্যার আকাশের কথাই ধরো না কেন, দিনের আকাশ যেমন সকাল দুপুর বিকেলে এত রং পাল্টায়, রাতের আকাশ কি তাই? দিন বা রাতের কোন সময়টার আকাশ তোমার সব থেকে বেশি পছন্দ? তোমার পাশের বন্ধুর সাথে তোমার চিন্তা শেয়ার করো, কোন সময়ের আকাশ ওর সব থেকে প্রিয়। দেখো তো এবার ওর প্রিয় আকাশকে তুমি আঁকতে পারো কিনা। আচ্ছা, এটা একটা দলীয় কাজ। তোমরা এখানে একটা ড্রয়িং এর মতো টাস্ক দিয়েছে আঁকা। তো দ্বিতীয় সেশনটা চলো আজকে আমরা দেখি। বলেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো আকাশের সব তারা একই রকম নয়, সবগুলো একইভাবে মিটিমিটি করে জ্বলে না, এমনকি সবগুলোর রঙও একদম একই রকম নয়। কোনোটা সাদা, কোনোটা হলদে, কোনোটা লালচে। তোমার পর্যবেক্ষণের ফল বন্ধুর সাথে শেয়ার করো এবং দেখো তাদের একমত হয় কি। তারপর বলেছে যে তোমরা তোমার বন্ধুরাও যদি তোমার মতো ভালো করে লক্ষ্য করে থাকে, তাহলে ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা একমত হয়েছে যে রাতের আকাশে খালি চোখে আমরা যেসব আলোক বিন্দু চোখে দেখি, যাদের নাম আমরা দিয়েছি তারা, তারা আসলে সবাই একরকম নয়। এমনকি সবাই সত্যিকার অর্থেও তারা নয়। নক্ষত্র বা তারা সেগুলোই যেগুলোকে আমরা মিটমিট করে জ্বলতে দেখি। এর বাইরেও মহাকাশে যেসব গ্রহ উপগ্রহ আমরা খালি চোখে দেখতে পাই, সেগুলোর আলো কিন্তু একেবারে স্থির মনে হয়। যেমন আমরা, আচ্ছা, আমাদের সাথে ফারিস্তা জয়েন করেছে। কেমন আছো ফারিস্তা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা তোমাদের অনুশীলনী বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা, ওই যে আকাশ কত বড়, এটা পড়ছি, পেজ 7। আচ্ছা, তো আমি বলেছি এর বাইরেও মহাকাশের যেসব গ্রহ উপগ্রহ আমরা খালি চোখে দেখি। আচ্ছা, আমাকে কেউ কি বলতে পারবে আমরা যে সন্ধ্যার আকাশে তাকালে একটা গ্রহ দেখতে পাই, সেটার নাম কি? চাঁদ। কেউ কি বলতে পারবে? তারার মতো দেখতে অনেকটা, মনে হয় যে তারা, ওটা আসলে তারা না, ওটা একটা গ্রহ। কি গ্রহ মনে আছে? আচ্ছা, শুক্র ওটা হচ্ছে, গ্রহ। ভেরি গুড পারিস্তা। এটা হচ্ছে শুক্র গ্রহ। একদম ছোট তারার মতো দেখতে মনে হয়, কিন্তু আসলে ওটা আসলে তারা না, ওটা একটা গ্রহ, সেটা হচ্ছে শুক্র গ্রহ। ভেরি গুড। তারপর বলেছে যে নক্ষত্রের নিজের আলো আছে, সূর্য একটি নক্ষত্র। সূর্যকে ঘিরে যে সৌরজগৎ তার সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু সূর্য ছাড়াও মহাবিশ্বে কোটি কোটি নক্ষত্র আছে, যার অল্প কয়েকটা আমরা খালি চোখে দেখি। এই নক্ষত্রেরা আবার দল বেঁধে গ্যালাক্সি রূপ নিয়ে একসাথে থাকে। আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে বা ছায়াপথ। তারপর দেখো, একটা ছবি দিয়েছে কচ্ছপের উপর হাতি, এর উপরে পৃথিবী। এটারও একটা কাহিনী আছে কেন এরকম আঁকা। বলেছে, এই যে কল্পনার অতীত বিশাল মহাবিশ্ব, এই সবকিছুর একটা শুরু তো ছিল নিশ্চয়ই। মহাবিশ্ব সৃষ্টি কিভাবে এনে প্রাচীনকাল থেকে মানুষ অনেক মাথা ঘামিয়েছে, যে কিভাবে আমাদের মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে। বিভিন্ন গল্প তৈরি হয়েছে মুখে মুখে। যেমন এককালে কিছু মানুষ বিশ্বাস করতো এই পুরো বিশ্বজগৎ রাখা আছে চারটা অতিকায় হাতির পিঠে, সেই হাতিগুলো আবার দাঁড়িয়ে আছে এক বিশাল কচ্ছপের পিঠে। আচ্ছা, এটা অনেকটা প্রাচীন মানুষের চিন্তা ধারণার কথা বলা হয়েছে, শুনতেই অন্যরকম লাগছে যে একটা কচ্ছপের পিঠে নাকি চারটা হাতি ছিল, এর উপরে ছিল আমাদের পৃথিবী। খুবই অবাক। তারপর বলেছে, এ তো গেল প্রাচীনকালে মানুষের বিশ্বাসের কথা। তবে পুরাণের কাহিনীর বাইরেও সেই প্রাচীনকাল থেকে জ্যোতির্বিদ্যা জানতে চেষ্টা করেছেন মহাবিশ্বের শুরু কি করে হলো বা এর গঠন কেমন। আকাশ পর্যবেক্ষণ করে তারা মহাবিশ্বের গঠন নিয়ে নানা তত্ত্ব দিয়েছেন, সেগুলোর পক্ষে যুক্তিও দাঁড় করেছেন। সময়ের সাথে অনেক তথ্য প্রমাণ নিয়ে আরো শক্তিশালী হয়েছে, আবার অনেক ধ্যান ধারণা যুক্তি বা তথ্য প্রমাণের অভাবে হারিয়ে গেছে। যেমন এই যে বিশাল কচ্ছপের উপর নাকি হাতি আছে চারটা, এর উপর পৃথিবী, এটা সম্পর্কে কোনো প্রমাণ নেই, তাই এই তথ্য হারিয়ে গিয়েছে। কিংবা কেউ যদি বলে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে এবং এর পক্ষে একটা প্রমাণ আছে, আমরা এটা জানি, সেই হিসেবে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই তত্ত্বটা যেহেতু প্রমাণ পেয়েছে তাই এটা শক্তিশালী, এটা আমরা আহ মানতে চেষ্টা করি, প্রুভ করার চেষ্টা করি। হয়েছে, এখানে একটা কথা বলে রাখা ভালো, বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির সাথে সাথে এখন যেমন মানুষ সৌরজগতের বাইরেও আরো অনেক গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। আগে তো তেমনটা ছিল না, আগে তো এটাই জানতো না যে আর কোনো গ্রহ আছে কিনা। তারপর বলেছে যে আমাদের আহ বিশ্বজগতের ধারণা ক্রম বিবর্তন 2.1 অংশে লেখা আছে, এবং তারপরে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে বলা হয়েছে। আচ্ছা, আমাদেরকে এই অধ্যায়টা পড়ানো হয়েছে সবার, সবাই রেসপন্স করো প্লিজ, যে বিশ্বজগতের ধারণা ক্রম বিবর্তন
জি স্যার, জি ম্যাম। ভেরি গুড। বাকিরা পড়েছি সবাই? জি ম্যাম। ভেরি গুড। তাহলে আমাদেরকে কিছু তিনটা ছোট ছোট প্রশ্ন দিচ্ছে। তো আমরা আশা করছি যে আমরা সবাই পারবো এই তিনটা প্রশ্নের অ্যান্সার করতে। চলো আমরা একদম ছোট করে তিনটা প্রশ্নের অ্যান্সার লিখে ফেলি। ম্যাম, এটা কি বইয়ে লিখবো নাকি খাতায়? আচ্ছা, বই যদি তোমার লেখা না থাকে তা খাতায় লেখাই ভালো হবে আমার মনে হয়। ম্যাম, আমার তো বইয়ে লেখা আছে। আচ্ছা, তাহলে অর্ঘ্য তুমি একটু খাতায় লিখতে পারো, তাহলে একটু প্র্যাকটিস হয়ে গেল। বাকিটা কি বই লেখা আছে? জি ম্যাম, সবকিছু বইয়ে লেখা আছে, ওটা এখন খাতায় লিখবো। আচ্ছা, না যেহেতু বই লেখা আছে তাহলে আর নতুন করে লেখার দরকার নেই। সরি, আমি ভেবেছি হয়তো এটা ক্লাসে করানো হয়নি বা মিস হয়ে গিয়েছে। আমাকে বলো তো, তাহলে একজন একজন করে আমাকে একটা অ্যান্সার দাও। অর্ঘ্য আমাকে অ্যান্সার দাও তো প্রথমটা, যে বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কি ছিল? বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা ছিল পুরো বিশ্বজগৎ রাখা আছে 4টা অতিকায় হাতির পিঠে, আর আর সেই হাতিগুলো আবার দাঁড়িয়ে আছে একটি বড় কচ্ছপের উপর। হ্যাঁ, very good, এটা আমরা শিখেছি কিছুক্ষণ আগে। তারপর ইন্দ্রনীল, আমাকে বলো তো সূর্য কেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো? ম্যাম বলতেছি, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না, বরং পৃথিবী সহ অন্য সব গ্রহ সূর্যের চারদিকে ঘুরে। এটার হলো সূর্য কেন্দ্রিক মডেল। বিজ্ঞান মনস্ক কিছু মানুষ আকাশের গ্রহ নক্ষত্র নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতেন। তারা কিছু কিছু বিষয় ব্যাখ্যা করতে পারতেন না। যেমন মাঝে মাঝে তারা একটি গ্রহকে পৃথিবী পৃথিবীকে পরীক্ষণ করতে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তারপর আরেকটা লাস্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্য কেন্দ্রিক মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে যুক্তি কি কি ছিল? এটা আমাকে কে বলবে, ফারিস্তা নাকি নাজিহা? আচ্ছা, কেউ বলতে চাচ্ছে না, আমি বলি ফারিস্তা, আমাকে বলো তাহলে। ফারিস্তা, আমরা কি ক্লাসে আছি? জি জি মিস। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার কি তোমার কাছে আছে? পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্য কেন্দ্রিক মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে কি কি যুক্তি ছিল? জি মিস। তাহলে আমাদেরকে একটু বলো, আমরা শুনি। বাকি দুইজন আমাকে অ্যান্সার দিয়েছে। গ্রিক জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ অ্যারিস্টটল প্রথম বললেন পৃথিবী নয়, সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। মধ্যযুগে ভারত ও আরবের বিজ্ঞানীরাও এই কথা বলেছেন, কিন্তু বিরোধীদের আপত্তির মুখে সে ধারণা বেশি দূর এগোতে পারেনি। এরপর ক্লাস গ্যালিলিও রা পৃথিবীকেন্দ্রিক মডেলকে নস্যাৎ করে দেন পরীক্ষালব্ধ প্রমাণের মাধ্যমে। 1610 সালে গ্যালিলিও টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করেছিলেন যে পৃথিবী আকাশে সূর্যের কাছেও সূর্য থাকার পর্যায়গুলি দেখায়। এটি প্রমাণ করে এটি
এটি সূর্যকে প্রদক্ষিত করে এবং পৃথিবী নয়, যেমনটি পানি ক্লাস তৎকালীন প্রচলিত ভূকেন্দ্রিক মডেলকে আচ্ছা, ভেরি গুড। আমাকে তোমরা অ্যান্সার দিয়েছো। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমাদের অনুশীলনের চ্যাপ্টার গুলা তোমাদের অনুসন্ধানী বইয়ের বিভিন্ন চ্যাপ্টারের উপরে আলোকে তৈরি করা হয়েছে, তাই না? যেমন আমরা দেখলাম এই যে তোমাদের অধ্যায় 2 এর কিছু টপিক নিয়ে যে আমাদের আকাশ কত বড় এই চ্যাপ্টারটা তৈরি করা হয়েছে। এরকম আমাদের যেমন এরপর আছে বিজ্ঞান এবং প্রযুক্তি একটা অধ্যায় আমি দেখলাম অনুশীলনী বইয়ের। এই চ্যাপ্টারটাও নিশ্চয়ই অনুসন্ধানী বইয়ের কোনো একটা চ্যাপ্টার থেকে তৈরি করা হয়েছে বা সেখানে কিছু বেসিক কনসেপ্ট এখানে অ্যাড করা হয়েছে। তো আমাকে বলো যে অনুসন্ধানী বইয়ের এখন কোন চ্যাপ্টার থেকে এখানে তৈরি করা হয়েছে এটা কি আমরা জানি? তোমরা যারা একবার হলেও এই সবগুলো পূরণ করেছো তাদের হয়তো জানার কথা, জানি আমরা। ম্যাম ম্যাম। অনুশীলনের প্রথম অধ্যায়টা অনুসন্ধান দ্বিতীয় অধ্যায়ের সাথে মিল, আর অনুশীলনীর দ্বিতীয় অধ্যায়ের সাথে অনুসন্ধানের প্রথম অধ্যায়ের সাথে মিল। আচ্ছা, সেরকম তৃতীয় অধ্যায় অনুশীলনী তৃতীয় অনুশীলনীর তৃতীয় অধ্যায় আর অনুসন্ধানের তৃতীয় অধ্যায়। ও আচ্ছা, আমাদের তো 31 পৃষ্ঠা পর্যন্ত ছিল, সেটা তো মনে হয় ওই যে রোদ জল বৃষ্টি এর আগ পর্যন্ত, তাই না? তাহলে এটা 7 অধ্যায় অনুসন্ধান। আচ্ছা, 7 অধ্যায়। আচ্ছা, আমরা তো মেবি 7 অধ্যায় পড়ছিলাম, দেখি তো। হ্যাঁ, গতির খেলা। আচ্ছা, এটা গতির খেলা এটা কোন অধ্যায় নিয়ে বললে? 3 অধ্যায় গতি। ও আচ্ছা, আমাদের সরি এই প্রথম 3টা অধ্যায় নিয়ে হচ্ছে তোমাদের সিলেবাস, তাই না? ইন্দ্রনীল 31 পৃষ্ঠা পর্যন্ত বলেছিল। ম্যাডাম, গতির খেলা তো বল ও শক্তিও আছে, 9 আর 3। আচ্ছা, অনুসন্ধান গতির খেলায় 9 ও 3 আছে, ওকে। কিন্তু এই যে আহ গতির খেলা এটা কি আমাদের পুরোটা আছে নাকি 31 পৃষ্ঠা পর্যন্ত না বলেছিল তোমাদের সিলেবাসে? 43 পৃষ্ঠা। ও আচ্ছা, সরি, 43 পৃষ্ঠা, তার মানে রোজ্জ্বল বৃষ্টি আগ পর্যন্ত গতির খেলা। ভেরি গুড। তাহলে এখন আমাকে তোমরা বলবা 1, 2, 3 এবং 9 এই চ্যাপ্টারের মধ্যে আমাদের কোনটা বাকি আছে পড়ানো বাকি আছে মেডিসের থেকে? আমরা কোন চ্যাপ্টারে ছিলাম সেটা আমি বের করি। আমরা এখন আছি অধ্যায় 7-এ। তো আমাদের অধ্যায় 9 চ্যাপ্টারটা পড়ানো বাকি, তার মানে, তাই না? 1, 2, 3 কি পড়া হয়েছে তোমরা আমাকে বলো। বিজ্ঞান ও প্রযুক্তি, পৃথিবী ও মহাবিশ্ব এবং গতি। সাগর স্যারে পড়াইছে। আচ্ছা, ঠিক আছে, সাগর স্যার পড়িয়েছে। তার মানে ফাহিম স্যারে আচ্ছা, সাগর স্যার হচ্ছে 4 অধ্যায় থেকে। আচ্ছা, তার মানে আমাদের অধ্যায় 9টা বাকি আছে, যেটা আমাদের অনুশীলনীতে এটা নিয়ে চ্যাপ্টার আছে, তাই না? জি ম্যাম। ওকে, তাহলে এটা আমরা আজকে শুরু করবো, কারণ যেটা আমাদের পরীক্ষা খুব কাছাকাছি, তো আমাদের এটা শেষ করলে ভালো। সেটা হচ্ছে আমাদের বইয়ের অধ্যায় 9, 88 পৃষ্ঠা। তো সবাই বের করে ফেলি, চলো। আজকে আমরা পড়বো বল এবং শক্তি নিয়ে। প্রথমেই দেখছি একজন ক্রিকেটারের ছবিতে আছে এবং ব্যাট এবং বল। আমরা এটা শিখবো কিভাবে এখানে বল শক্তি এই কাজগুলো ব্যবহার করা হচ্ছে। সবাই বের করেছি অধ্যায় 9? জি মিস। ভেরি গুড। তাহলে চলো আজকে আমরা শুরু করি। সেটা হচ্ছে প্রথমেই বল নিয়ে। বল কি, এটা দ্বারা কি বোঝায়? তো ধরো, আমি পড়ানোর আগে বলছি, তোমরা ছেলেদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, যারা খুব মারামারি করে তারা একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই যে আমি ধাক্কার কথাটা বললাম, এটা হচ্ছে এক ধরনের বল বা ফোর্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আজকে আমরা এখান থেকে পড়ি।
বলেছে বল। আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় অনেকভাবে বল শব্দটা ব্যবহার করি, কিন্তু বিজ্ঞানের ভাষায় বল কথাটার একটা নির্দিষ্ট অর্থ আছে। সত্যি কথা বলতে কি, তোমরা এর মধ্যে বিজ্ঞানের ভাষায় বল বলতে কি বোঝায় সেটা জেনে গেছো। আমরা বল আমরা বল সাধারণত ধাক্কাকে বোঝাই। বিজ্ঞানের ভাষায়, পদার্থ বিজ্ঞানের ভাষায় আমরা সাধারণত কেউ কাউকে ধাক্কা দিয়েছে বা একটা ফোর্স ক্রিয়েট করেছে, একটা প্রেশার দিচ্ছে, এরকম বোঝালে আমরা সাধারণত সেটাকে বলি যে সে বল প্রয়োগ করছে। আমাদের একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে, সেটা হচ্ছে যেটা কোনো কিছুর গতি পরিবর্তন করতে পারে অথবা কোনো কিছুর মধ্যে ত্বরণ সৃষ্টি করতে পারে, সেটাই হচ্ছে বল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। তোমার নাম নরিন না? জি ম্যাম। আচ্ছা, কেমন আছো নরিন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা নরিন, আমরা হচ্ছে আজকে তোমাদের অধ্যায় 9 পড়াচ্ছি, যেহেতু এটা তোমাদের অনুশীলনীতে একটা চ্যাপ্টার আছে, তাই এটা আমরা আজকে একটু পড়বো। তো তুমি কাইন্ডলি এটা একটু বের করে ফেলো। অনুশীলনী অনুশীলনী বই? না না, তোমাদের অনুসন্ধানী বইয়ের অধ্যায় 9, এটা নিয়ে হচ্ছে তোমাদের অনুশীলনীতে প্রশ্ন আছে। ও আচ্ছা ম্যাম। জি বলেছে যে যেটা কোনো কিছু, এখন বাকিরা আমাকে অ্যান্সার করো। বলেছে যেটা কোনো কিছুর গতির পরিবর্তন করতে পারে। গতির পরিবর্তন করা মানে কি? এই যে দেখো একটা ট্রাক, ধরো একটা ট্রাক চলাচল করছে, গতিশীল অবস্থায় আছে। এটাকে কেউ একজন, অনেক কোনো একটা সুপারম্যান ছাড়া এটা কারো পক্ষে সম্ভব না, কোনো একটা সুপারম্যান এসে একদম তার বল দিয়ে চলন্ত ট্রাককে থামিয়ে ফেল। তো কিভাবে থামালো? নিজের শক্তি দিয়ে। এই যে সে একটা বল প্রয়োগ করলো, এর ফলে গতিশীল অবস্থা থেকে ট্রাকটা স্থির হয়ে গেল। এটা আমরা বুঝলাম, এখানে গতির পরিবর্তন হচ্ছে। আবার ধরো তুমি পাহাড়ে উঠেছো, মোটামুটি একটা ভারী একটা পাথরকে দেখলা, তো তুমি করলা কি, সেটাকে একটু কিছুটা বল প্রয়োগ করলা, ধাক্কা দিলা। ধাক্কা দিয়ে সেটা চলাচল শুরু করলো। একটা পাথরকে তুমি যে ধাক্কা দিও, সেটা অবশ্যই ঢালুবে, গড়াগড়ি শুরু করবে। তো এখানে একটা স্থির অবস্থা থেকে গতিশীল হচ্ছে। তো এই দুই ক্ষেত্রে আমাদের গতির পরিবর্তন হচ্ছে। এখন বলেছে গতির পরিবর্তন করবে অথবা কোনো কিছুর মধ্যে ত্বরণ সৃষ্টি করবে। এটা কি ত্বরণ কি, এটা কি আমরা জানি সবাই? আমাকে বলো তো। জি মিস। আচ্ছা, তাহলে কি বলে ত্বরণ মানে কি? আমাকে সংজ্ঞাটা সুন্দর করে বলো তো দেখি। বেগ বৃদ্ধি পাওয়াকে ত্বরণ বলে। ভেরি গুড। বেগের বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। বেগের বৃদ্ধির হার বলতে বোঝায়, ধরো কেউ যে একটা স্থির পাথরের কথা যদি আমি ধরি, ও প্রথমে স্থির ছিল, তারপর আস্তে আস্তে চলা শুরু করলো, যাকে ধাক্কা দিয়েছে তাই। তো আস্তে আস্তে চলা শুরু করলো, ওর বেগ প্রথমে 1 ছিল, তারপর 2 হলো, 3 হলো, এভাবে বাড়তে বাড়তে এই যে বেগটা যে বৃদ্ধি হচ্ছে, বেগ বৃদ্ধি হচ্ছে কিসের সাপেক্ষে? সময় সাপেক্ষে। টাইমও আগাচ্ছে, ও আস্তে আস্তে জোরে জোরে নামা শুরু করছে। এই দুইটা যদি আমি বেগের পরিবর্তনের হারকে আমরা সাধারণত ত্বরণ বলি। বেগের পরিবর্তনের হার, এটাকেও যদি আমি আরেকটু ভাঙিয়ে বলি, সেটা হচ্ছে, ধরো আমার বেগ হচ্ছে v এবং একে আমি সময় দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে আমি কি পাবো বলতো? ত্বরণ। একে আমরা বলি ত্বরণ। ত্বরণকে ইংলিশে বলে এক্সেলারেশন। এখান থেকে এক্সেলারেশন থেকে এ চলে এসেছে, এই জন্য এটা আমরা বাংলায় লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো বেগের পরিবর্তনের হার, এটাকে বলা হয় ত্বরণ। তো বলেছে কোনো অবস্থায়, কোনো কিছুর যদি আমি গতির পরিবর্তন করি অথবা কোনো কিছুর মধ্যে ত্বরণ সৃষ্টি করি, কোনো কিছু যেমন স্থির অবস্থা থেকে কোনো একটা জিনিস চলতে শুরু করেছে, এখানে তার কি বেগ পরিবর্তন হচ্ছে? তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হচ্ছে যে কোন একটা পাথর স্থির অবস্থা থেকে আস্তে আস্তে নিচে পড়ছে, এটা কি আসলে সব জায়গায় বেগ কি সমান আছে? মানে সে কি একই স্পিডে সব জায়গায় যাচ্ছে, নাকি প্রথমে আস্তে থেকে পরে একটু তাড়াতাড়ি যাচ্ছে? বলো তো আমাকে। প্রথমে আস্তে থেকে একটু তাড়াতাড়ি যাচ্ছে। ভেরি গুড। এই যে আস্তে যে পরে যে একটু তাড়াতাড়ি যাচ্ছে, মানে কি ওর বেগটা একটু বৃদ্ধি পাচ্ছে। ধরো আমরা কাউকে দেখলাম, চিনি না জানি না, আমরা দৌড় প্রতিযোগিতায় আহ সবাই অ্যাটেন্ড করেছি। প্রথমে আমরা হুইসেল বাজার পর মোটামুটি যে স্পিডে দৌড়াই, কিন্তু যখন আমরা এন্ডিং পয়েন্টে দেখতে পাই যে ওই যে লাল ফিতা আছে, ওখানে গেলে আমি ফার্স্ট হব, তখন আমরা আরেকটু জোরে জোরে দৌড়াই। এই যে প্রথমে আস্তে পরে জোরে, এই যে বেগের একটা পরিবর্তন, স্পিডের একটা পরিবর্তন, একে সাধারণত বলা হয় বেগের পরিবর্তন, এবং এটা সময় সাপেক্ষে হয়। যেমন প্রথম শুরুতে ধরো 1 সেকেন্ডে আমার বেগ একটু কম ছিল, 5 সেকেন্ডে আমার বেগ অনেক বেড়ে গেছে। এই যে সময়ের পরিবর্তনটাও হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন, এটাকে সাধারণত আমরা বলি ত্বরণ। এবং এটা খুবই ইম্পর্টেন্ট রাশি, এটা আমাদের মনে রাখতে হবে।
ত্বরণ কি। তারপর বলেছে তোমরা যখন একটু উপরের ক্লাসে নিউটনের জগদ্বিখ্যাত সূত্রগুলো পড়বে তখন দেখবে বলকে কিভাবে ত্বরণের সাহায্যে ব্যাখ্যা ও পরিমাপ করা যায়। হ্যাঁ, এটা আমরা উপরের ক্লাস দেখবো যে নিউটনের 3টা সূত্র আছে যেগুলো সবাই জানে, বিশ্বের সবাই জানে। এগুলো নিয়ে অনেক চর্চা করা হয়, অনেক কিছু ওখান থেকে তৈরি করা হয়েছে, সেগুলো নিয়ে আমরা পড়বো। তারপর বলেছে বস্তুর গতি পরিবর্তন ছাড়াও বল আরো একটি কাজ করে, সেটা অনেক সময় একটা বস্তুর আকার পরিবর্তন বা বিকৃত করে। তোমার বল প্রয়োগ করে একটা রডকে বাঁকা করতে পারবে, একটা স্প্রিংকে লম্বা করতে পারবে, কিংবা একটা তারকে পেঁচাতে পারবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্ত বল ব্যবহার করে থাকি। কখনো কখনো আমরা সরাসরি বল প্রয়োগ করি, আবার কখনো কোনো একটা যন্ত্র দিয়ে বল ব্যবহার করি, আবার কখনো কখনো অপ্রয়োজনীয় বল থেকে নিজেদের রক্ষা করি। কি বলেছে এই ছবিটা আমরা তাকাই। একটা ঢালের কোণ বাড়িয়ে বা কমিয়ে আমরা একটা বস্তুকে বেশি কিংবা কম বল প্রয়োগ করতে পারি। আচ্ছা, যেমন দেখো এটা এত উঁচু, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই যে একটা কোণ, এখান থেকে ও নিচে নামছে, ধরো এই একটা পাহাড়ের ঢালু তোমরা চিন্তা করতে পারো। কিন্তু যদি এই কোণটা আমি আরেকটু কমাই দিতাম তাহলে সেটা এখান থেকে নামতো, তাই না? তাহলে আরেকটু ইজি হতো। এবং ওটার এখানে একটা বল কাজ করে, যেমন ও যে এই ট্রাকটা যে নিচে নামছে, এখানে ওর বিপরীতে একটা জিনিস আছে, সেটাকে আমরা বলি ঘর্ষণ। আমরা কি ঘর্ষণের নাম শুনেছি কখনো? জি ম্যাম। হ্যাঁ, ঘর্ষণ যে কোনো কিছু হতে পারে, যেমন তুমি একটা টেবিলের উপর একটা বইকে ঘেঁষে ঘেঁষে নিয়ে যাচ্ছ, এখানে ঘর্ষণ কাজ করছে। ঘর্ষণ হচ্ছে দুটো বস্তুর সংস্পর্শে যে বলটা কাজ করে সেটাকে বলা হয় ঘর্ষণ, ঘর্ষণ বল বা সংঘর্ষ। তো চলো আমরা আরেকটু আগাই। বলেছে বল সম্পর্কে জানার জন্য আমাদের বল নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেজন্য আমাদের সঠিক পরিমাণ বল নির্ণয় করা প্রয়োজন। তোমরা কি জানো প্রকৃতিতে আমাদের জন্য অত্যন্ত নিখুঁত পরিমাণের বল প্রয়োগ করার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল। আচ্ছা, এটা নিয়ে আমাদের গত ক্লাসে আমরা সুন্দর করে পড়তে পারিনি, কারণ হচ্ছে যে দেখো এই টপিকটা তোমাদের এইখানে ঢুকিয়ে দিচ্ছে এবং আমরা ছিলাম অধ্যায় 7-এ, তাই হচ্ছে আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। তো আজকে আমরা অনেক সুন্দর করে বুঝবো, কোনো টেনশনের কারণ নেই। বলেছে মাধ্যাকর্ষণ বল, এই ওয়ার্ডটা একটু হাইলাইট করছে কারণ এটা আমাদের অনেক কাজে লাগবে। তুমি যদি কোনো কিছু উপর থেকে নিচে ফেলো তাহলে তার উপর সবসময় মাধ্যাকর্ষণের সুনির্দিষ্ট বল প্রয়োগ হতে থাকে, বস্তুটা একটি নির্দিষ্ট ত্বরণের নিচে পড়ে। যেমন আমি বলি, কোনো একজন ক্রিকেটার একটা একজন বলার বল করেছে, একজন ক্রিকেটার সেটা ব্যাটে আঘাত করে হচ্ছে সিক্স মারা ট্রাই করছে, তো বলটা অনেক উপরে উঠে গেছে। তারপর যে ও আস্তে আস্তে নিচে নামছে, এখানে একটা ও নির্দিষ্ট ত্বরণে নিচে নামবে। নির্দিষ্ট ত্বরণ বলতে কি, এই ত্বরণটা হচ্ছে ধরো উপরে থাকলেও যেই ত্বরণ ছিল নিচে থাকলেও সেম ত্বরণ, মানে ত্বরণটা চেঞ্জ হবে না। এটা কি আমরা বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, একটা ঢালু তলে কোনো কিছু গড়িয়ে পড়তে দিয়ে আমরা এই বলকে ব্যবহার করি। ঢালু তলে কোনো কিছু গড়িয়ে পড়তে, যেমন আমি এমন একটা, আচ্ছা সরি, আমি একটু ঢালু একটা টেবিল কল্পনা করি যে আমি তৈরি করেছি, এখানে একটা স্কেল দিয়ে এরকম একটা ঢালু অংশ তৈরি করেছি, এখানে একটা মার্বেলকে রেখে দিলাম, ও গড়ায় গড়ায় পড়তে থাকবে, নিচে আসতে থাকবে, তাই না? তো এই যে দেখো ও যে নিচে আসছে, কেন নিচে আসবে, ওর নিচে আসার কেন দরকার? কারণ ওর উপর ক্রিয়া করছে হচ্ছে মাধ্যাকর্ষণ বল। আমরা এই বলটা নিয়ে আজকে ডিটেলসে পড়বো, মাধ্যাকর্ষণ বল। যেমন ক্রিকেট বল উপর থেকে নিচে পড়ছে, এর কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ বল। গাছের ফল যেমন আপেল, কমলা, আম, এগুলো উপর থেকে নিচে পড়ে কেন? এর কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ বল। মাধ্যাকর্ষণ বল কি সেটা চলো শিখি। বলেছে পৃথিবীর পৃষ্ঠের চারপাশে যা কিছু আছে আমরা তার সবকিছুর একটা ওজন আছে বলে অনুভব করি। ওজনটি আসলে সে বস্তুর উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের আকর্ষণ ছাড়া কিছুই নয়। যেমন এই যে আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা ধরো লাফ দিচ্ছি, আমি আমার ফ্লোরে দাঁড়িয়েছি, হুট করে মনে হলো আমি একটা লাফ দিই, আমি একটা লাফ দিব, 2-3 সেকেন্ড পর আবার মাটিতে চলে আসবো। এই যে দেখো যে চলে আসছে, আমি মনে হচ্ছে না লাফ দেওয়ার সাথে সাথে মনে হয় না কেউ আমাকে টেনে ধরেছে, যে আমি আবার সাথে সাথে মাটিতে চলে আসছি। জি ম্যাম। এই যে একটা আমরা টান অনুভব করছি, এটাকে সাধারণত বলি মাধ্যাকর্ষণ বল। বল মানে কি আমরা বলেছি একটা প্রেসার বা ফোর্স, যেটাতে কিছু ধাক্কার মতন একটা কাজ করে। তো এটা মাধ্যাকর্ষণ মানে হচ্ছে মহাকর্ষের সাথে এটা সম্পর্কিত, মানে মহাবিশ্বের সবকিছুর মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হয়েছে মাধ্যাকর্ষণ। বলেছে শুধু যে পৃথিবী তার উপরে থাকা সব বস্তুকে নিজে থেকে আকর্ষণ করে তা নয়,
ভর আছে এরকম সকল বস্তুই পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। ভর আছে সকল বস্তুই, যেমন আমি সূর্য এবং পৃথিবীর কথা ধরতে পারি। সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরছে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এটাকে আমরা জানি। জি ম্যাম। জি, পৃথিবী হচ্ছে এই যে সূর্য এখানে থাকে এবং এর চারপাশে থাকে পৃথিবী। পৃথিবী হচ্ছে, দেখো, সবসময় ঘুরতে থাকে, কখনো ছিটকে পড়ে যায় না। এটা একটা ভাবার বিষয় না, কেন যে পৃথিবী ওর চারপাশে ঘুরছে এভাবে আহ উপবৃত্তাকার পথে, কেন কখনো পৃথিবী দূরে সরে যাচ্ছে না? এটারও একটা কারণ আছে। দেখো, এটাই তোমাদেরকে বলেছে যে ভর আছে এমন কিছু। আমরা জানি সূর্যের ভর অনেক। তোমাদের কি কারো মনে হয় সূর্য অনেক হালকা? অবশ্যই না, অনেক ভারী। পৃথিবী থেকে হাজার হাজার গুণ ভারী হচ্ছে সূর্য। তো সূর্য আর পৃথিবী, এটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, এই দুইটা বস্তু নিজেদেরকে আকর্ষণ করছে। কোন বলে আকর্ষণ করছে? সেটার নাম হচ্ছে মাধ্যাকর্ষণ বল। একজন আরেকজনকে আকর্ষণ করছে বলেই কেউ কাউকে ছেড়ে চলে যেতে পারছে না। যেমন ধরো, আম, আমাদের দুইটা হাত আছে, আমি এক হাত দিয়ে অর্ঘ্যকে ধরে রাখলাম, আরেক হাত দিয়ে ফারিস্তাকে ধরে রাখলাম। এই যে আমার সাথে যে অর্ঘ্য হাত দিয়ে আহ যুক্ত আছে, আবার আমার সাথেই আরেক হাত দিয়ে ফারিস্তা যুক্ত আছে, তা এর ফলে আমিও দূরে সরে যাচ্ছি না, ফারিস্তাও দূরে সরে যাচ্ছে না, এবং অর্ঘ্যও দূরে সরে যাচ্ছে না। এখানে যেটা হেল্প করছে সেটা হচ্ছে আমাদের হাত বা একটা আকর্ষণ। এই আকর্ষণটা আমরা পৃথিবী, সূর্য, যে কোনো মহাবিশ্বে আমাদের যত বস্তু আছে সবকিছুর মধ্যে আমরা এটা দেখতে পারবো। এর ফলেই হচ্ছে আমরা একজন একজন থেকে দূরে সরে যাচ্ছি না। যেমন এই যে আমরা বিভিন্ন মহাবিশ্বের কয়েকটা ভিডিও দেখেছি হয়তো, সেখানে দেখা যায় না যে মহাবিশ্বের ধরো কোনো একটা প্লেট রাখলাম, সেটা হাওয়ায় ভাসছে। হ্যাঁ, এরকম ভিডিও আমরা দেখেছি। কিন্তু আমরা আমাদের পৃথিবীতে এই জিনিসটা কখনো দেখি না, কারণ আমাদের এখানে মাধ্যাকর্ষণ বল আছে। আমাদের যেমন তুমি টেবিলের উপর একটা প্লেট রাখলে, সেটা কিন্তু রয়ে গেছে, এমন না যে সেটা একা একা পড়ে যাচ্ছে বা এরকম কিছু দূরে সরে যাচ্ছে। এর কারণ হচ্ছে টেবিলটা প্লেটটাকে একটা আকর্ষণ দিয়ে ধরে রেখেছে, প্লেটটাও পৃথিবীকে একটা আকর্ষণ, সরি, প্লেটটাও টেবিলকে একটা আকর্ষণ বল দিয়ে ধরে রেখেছে। দুইজন দুইজনকে ধরে রাখলেই তো পড়বে না, যদি একা একজনকে ধরে তাহলে তো পড়ে যাবে ছিটকে। তো সেই রকম বলেছে পরস্পর পরস্পরকে এই বলে আকর্ষণ করে, সেটার নাম হচ্ছে মাধ্যাকর্ষণ বল। পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করে সেই বলটিকে আমরা মাধ্যাকর্ষণ বলি, কিন্তু যখন মহাকাশে গ্রহ, নক্ষত্র বা গ্যালাক্সি একে অন্যকে আকর্ষণ করে, তখন একই বলকে আমরা মহাকর্ষ বলি। তো আমাদের নামের উপর নাম দিয়ে আমাদেরকে বিচার করতে হবে। এখন আমাকে বলো, এতটুকু পরে আমাকে বলো যে পৃথিবী আহ আহ, এবং আপেল, পৃথিবী এবং আপেল, আপেল গাছ, ধরো পৃথিবীর ভিতরে আছে একটা আপেল গাছ, সেই আপেল গাছ থেকে আপেল টুপ করে মাটিতে পড়েছে। এই যে একটা আকর্ষণ বল, এই আকর্ষণ বলের নাম কি? মাধ্যাকর্ষণ বল। ভেরি গুড, অর্ঘ। আর তাহলে ইন্দ্রনীল, আমাকে বলো তো, এই যে মহাকাশের চারপাশে শুধু পৃথিবী না, অনেক কিছু আছে, যেমন সূর্য, সূর্য একটা নক্ষত্র। আহ, সূর্যের চারপাশে আহ বুধ গ্রহ আছে, শুক্র গ্রহ আছে। এগুলো যে সূর্যের চারপাশে নিজেকে আবর্তন করছে, এটা কোন ধরনের বলের কারণে? মাধ্যাকর্ষণ। না, মাধ্যাকর্ষণ না, এটার নাম হচ্ছে মহাকর্ষ। ঠিক আছে ইন্দ্রনীল, দেখো তোমাদের ইজি হয়ে যাবে কখন, যখন বলবে পৃথিবী, পৃথিবী আছে এমন কোনো আহ আকর্ষণের কথা বলছে, তখনই আমরা বসায় দেবো মাধ্যাকর্ষণ। কিন্তু যখন বলবে মহাকাশে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তখন হচ্ছে মহাকর্ষণ। ঠিক আছে, ইজি। বলেছে মাধ্যাকর্ষণ বল ছাড়া আমাদের চারপাশে নানা ধরনের বল দেখতে পাই। তোমরা এর মধ্যে জেনে গেছো যে আমরা যখন কোনো কিছুকে ধাক্কা দিই বা কোনো কিছুকে টানি, আমরা আসলে একটা বল প্রয়োগ করি। একটা স্প্রিং এর মাঝে কিছু ঝুলিয়ে দিলে স্প্রিংটা একটা বলে বস্তুটিকে নিচের দিকে আকর্ষণ করে। যেমন স্প্রিং এর এক মাথায় আমি একটা পাথর ঝুলিয়ে দিয়েছি, তারপর পাথর স্প্রিংটি কি করবে? পাথরটাকে নিচে থেকে আকর্ষণ করবে, কিন্তু পাথরটি তো আসতে চাবে না। তো এরকম তোমরা নিশ্চয়ই কখনো কখনো চুম্বক ব্যবহার করেছো। আচ্ছা, এটা খুবই সুন্দর একটা উদাহরণ। চুম্বক ব্যবহার করেছে, আমরা দেখেছি চুম্বক যে সবকিছুকে অ্যাট্রাক্ট করে, সবকিছুকে না, নির্দিষ্ট কিছুকে, তাই না? লোভ। বলেছে চুম্বক লোহাকে একটা বল দিয়ে আকর্ষণ করে। শুধু আকর্ষণ নয়, একটা চুম্বক দিয়ে অন্য একটা চুম্বকের সমমেরুকে বিকর্ষণও করা যায়। আচ্ছা, চুম্বকের যে একটা ছবি দেখেছিলাম, এই যে চুম্বকের যে দুইটা পোল থাকে, এটাকে আমরা জানি দুইটা মেরু,
একটা সাউথ এবং একটা নর্থ। জি ম্যাম। ওকে, এটা বলেছে দেখো সাউথের সাথে যদি আমি সাউথে তাহলে হচ্ছে বিকর্ষণ হবে, কিন্তু সাউথের সাথে নর্থ দিলে দুজন দুজনকে আকর্ষণ করবে। এই আকর্ষণটা কিরকম হবে, এটা কেন হচ্ছে, এটাও আমাদের মাধ্যাকর্ষণ বল। তারপর বলেছে যে তোমরা শীতের দিনে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর সেই চিরুনি দিয়ে কাগজের টুকরাকে এক ধরনের বলে আকর্ষণ করতে দেখেছো। এটা কি তোমরা কেউ দেখেছো, আমাকে বলো। জি ম্যাম। ভেরি গুড অর্ঘ্য। বাকিরা কেউ দেখেছো? এটা খুবই ইন্টারেস্টিং, দেখতে মজা লাগে। দেখেছো কেউ বাকিরা? বাকিরা কেউ করেছে এটা? শীতের দিনে চিরুনি দিয়ে আঁচড়ানো পর ছোট ছোট কাগজের টুকরাকের কাছে যদি ধরি দেখবো যেগুলো লেগে গেছে। জি মিস। আচ্ছা, ভেরি গুড। এটা তোমরা যারা করনি এটা করে যেতে পারো। এটা আসলে কারণ, এটা কেন হয় এটা আমরা বড় হলে যাবো। এটা এক ধরনের বলের কারণে হয়। তো দেখো একটা জিনিস একটা জিনিসকে আকর্ষণ করছে, এই যে চিরুনি আঁচড়ানোর পর, চুল আঁচড়ানোর পর চিরুনিকে যদি আমি ছোট ছোট কাগজের টুকরার কাছে গিয়ে ধরি তখন দেখবো কাগজের টুকরাগুলো চিরুনিতে লেগে গেছে। কেন লেগেছে? এটা বলের কারণে। তোমাদেরকে যে বল কি, বলের কি কি প্রকারভেদ হতে পারে সেগুলোই বোঝাচ্ছে, যে পৃথিবী এবং আপেল এটার মধ্যে এক ধরনের বল আছে, এই যে চিরুনির গায়ে কাগজ লাগছে এটা এক ধরনের বল। এরকম বিভিন্ন বল নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর মধ্যে প্রথম বলটার নাম হচ্ছে ঘর্ষণ বল। খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের বড় হলে অনেক কাজে লাগছে। তো আজকে আমরা বেসিক থেকে শুরু করবো। ঘর্ষণ কি তোমরা আমাকে বলেছো, তো চলো আমরা দেখি। তোমরা এর মধ্যে জেনে গেছো যে যদি ঘর্ষণের জন্য একটা বস্তুর গতিবেগ কমে না যেত তাহলে সেটি অনন্তকাল চলতে থাকতো। ঘর্ষণের কারণে গতিবেগ কমে, এটা কি বুঝিয়েছে? আহ একটা উঁচু নিচু রাস্তা দিয়ে, না উঁচু নিচু না, ধরো এই যে আমি একটা মার্বেলকে একটা ফ্লোরের উপর একটু ধাক্কা দিলাম, মার্বেলটা চলতে শুরু করবে, কিন্তু এমন তো হবে অবশ্যই যে কোনো না কোনো সময় এটা থেমে যাবে, তাই না? জি মিস। জি ম্যাম। হ্যাঁ, এটা থেমে যাবে কেন? এটা থেমে যাওয়ার প্রথম কারণ হচ্ছে, এটা একমাত্র কারণ, সেটা হচ্ছে ঘর্ষণ। মাটি, ধরো আমি ফ্লোরের উপর বা মাটির উপর যদি একটা এমন মার্বেলকে আমি ধাক্কা দিই, মাটির উপাদানগুলোর সাথে মার্বেলের উপাদানগুলোর ঘর্ষণ হবে, ধাক্কাধাক্কি হবে। তো ধাক্কাধাক্কি আর মারামারি করতে গিয়ে একসময় কি হবে, ওর গতি আস্তে আস্তে স্লো হতে থাকবে। ও যেই স্পিডে চলতেছিল আস্তে আস্তে স্লো হয়ে একদম চুপচাপ বসে থাকবে, মানে আবার স্থির হয়ে যাবে। এই যে মারামারি হলো মাটির উপাদানের সাথে, এটাকে আমরা বলি ঘর্ষণ। বলেছে তোমাদের অনেকেই ধারণা হতে পারে যে ঘর্ষণের ব্যাপারটাও বুঝে এখানে ক্ষতিকারক বল। ক্ষতিকর বল বলতে কি বুঝিয়েছে, মনে হতে পারে আল্লাহ এটার জন্য যে সবকিছু থেমে যাচ্ছে তাহলে মনে হয় এটা ক্ষতিকর, কিন্তু সেটা সত্য নয়। কারণ দেখো আহ ধরো একটা ট্রাক অনেক স্পিডে চলছে, এটা অনেক ঘর্ষণের ফলে আহ কিছুক্ষণ পর থেমে গেল, এটা এই ক্ষেত্রে তো ঘর্ষণটা খুবই ভালো, তাহলে তো অনেক দুর্ঘটনা হতে পারতো। এসব ক্ষেত্রে ঘর্ষণ কখনো ভালোও হয় কখনো খারাপও হয়। আমাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে আমরা ঘর্ষণ বল কমানোর চেষ্টা করি, আবার কিছু ক্ষেত্রে ঘর্ষণ বল বাড়াতে চেষ্টা করি। যেমন এই মার্বেলের ক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে আহারে মার্বেলটা আর একটু বেশি দূর যেত, এক্ষেত্রে আমার ঘর্ষণ বলকে ভালো লাগছে না, কিন্তু যখন আমরা দেখবো যে একটা দুর্ঘটনা হতে কোনো গাড়ি ঘর্ষণের কারণে বেঁচে গিয়েছে, থেমে গিয়েছে, তখন আবার বলবো যে হ্যাঁ ঘর্ষণ ভালো। বলেছে তুমি যদি খুবই মসৃণ টেবিলে একটা কাঠের টুকরাকে রেখে সেটাকে বাম দিক দিয়ে ডান দিকে ঠেলে নাও, মানে এখানে ছিল এখানে নিচ্ছি, ঠেলে ঠেলে যদি ঠেলে নাও তাহলে সেই টুকরার উপরে ডান থেকে বাম দিকে পাল্টা। এই যে দেখো আমি এখানে ধরো এখানে একটা টেবিল এবং আমি এই ব্লকটাকে, কাঠের ব্লকটাকে এদিকে টানছি, ঠিক আছে, এদিকে টেনে নিয়ে যাচ্ছি, আমি এখানে দাঁড়ানো, টেনে টেনে নিচ্ছি। এরই বিপরীতে কাজ করবে কি বল, ঘর্ষণ। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে বস্তু যেই দিকে চলবে ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করবে। ক্লিয়ার? এই যে আমরা এই ছবিটা দেখতে পারি, দেখো এখানে এফ মানে কি, এফ মানে হচ্ছে ফোর্স বা বল, বাংলায় যাকে বলে বল তাকে আমরা ইংলিশে ফোর্স বলি, এফ দিয়ে ডোনেট করি। তো এফ, আমি এই কাঠের বস্তুটাকে এখানে নিব, ধরো এখানে নিতে চাই, তো এখানে আমি টানছি, এফ বল প্রয়োগ করছি, কিন্তু এর বিপরীতে, বিপরীত বলতে ধরো তুমি এদিক দিয়ে যাচ্ছ ওই দিক দিয়ে আসছে, কে আসছে, স্মল এফ, এটাকে বলা হয় ফ্রিকশন বা ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে। না হলে কি হতো, তুমি যেদিকে যাচ্ছ সেদিকেই যদি ঘর্ষণ বল থাকতো তাহলে কখনোই কোনো বস্তু থামতো না, আজীবন চলতে থাকতো।
এবং আরেকটা দেখো জিনিস দেখো ছবিটায়, বলছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো যে মসৃণ একটা তলকেও এবড়ো থেবড়ো মনে হয়। যে আমরা ধরো একটা মসৃণ কাঠের টেবিল দেখলে মনে হয় এটার উপর দিয়ে তো কোনো কিছু পাস করলে একটা সারাজন চলতেই থাকবে, এরকম না। মসৃণ জিনিসও আসলে এরকম এবড়ো থেবড়ো হতে পারে। এটা এবড়ো থেবড়ো হতে পারে না, এরকমই হয়। এই কারণেই হচ্ছে কখনোই মার্বেল বা যে কোনো কিছুকে আমি যদি একটা বল দিয়ে ছেড়ে দিই, এরপর এটা কখনো না কখনো থেমে যাবে, কখনোই আজীবন চলতে থাকবে না, অবশ্যই থেমে যাবে। ক্লিয়ার সবাই? জি ম্যাম। এটাকে ওকে, এটাকে আমরা বুঝতে পেরেছি যে ঘর্ষণ বল যে গতির বিপরীতে কাজ করে। জি ম্যাম। ভেরি গুড। তাহলে আমরা যেখানে ছিলাম আবার যাই। বলেছে তুমি যদি কাঠের টুকরাকে ডান দিক থেকে বাম দিকে ঠেলে দাও, তাহলে কাঠের টুকরাটি বাম থেকে আচ্ছা এদিকে বাম ডান বুঝতে পারছি না, আবার আমি বলি। তুমি যদি কাঠের টুকরাটিকে ডান থেকে বামে ঠেলে দাও, তাহলে কাঠের টুকরাটি বাম দিক থেকে ডান দিকে কাজ করে তোমার দেওয়া বলটিকে কমিয়ে দেবে। আচ্ছা, এটা লেখাটা একটু কঠিন করে লিখেছে, আমি বলি এটাকে যদি আমি ডান থেকে বামে নিতাম, তাহলে ঘর্ষণ বল কাজ করতো আবার এই দিকে। মানে এটা আমার অবশ্যই মনে রাখতে হবে যে ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে। তুমি যদি ডান দিকে যাওয়া শুরু করো, সে বাম দিকে যাবে। তুমি যদি বাম দিকে যাও, তাহলে সে ডান দিকে যাবে, এরকম। বলেছে এটি সবসময় তার বিপরীত দিকে কাজ করে। কিসের বিপরীতে? গতির বিপরীতে। তুমি যদি ডান দিক থেকে, আজকে বলো আমি ডান দিকে দৌড়াবো, আস্তে আস্তে খুব কষ্ট লাগছে, তখন তুমি ডান দিকে দৌড়ালে এটা যাবে বাম দিকে, তখন তুমি আস্তে আস্তে থেমে যাবে, দৌড় প্রতিযোগিতা আর জেতা হবে না। তো এটাই বলেছে যে এটা সবসময় তার বিপরীত দিকে কাজ করে এবং বলটিকে কমিয়ে দেবে, এটাই হচ্ছে ঘর্ষণ বল। তারপর বলেছি কেন ঘর্ষণ বল এভাবে কাজ করে সেটা বোঝার জন্য কাঠের টুকরাটি যেখানে টেবিলকে স্পর্শ করেছে সেই অংশ, এই যে এই অংশটা স্পর্শ করেছে, এটাকে যদি আমি অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখি, তাহলে দেখবো যে এখানেও আসলে এবড়ো থেবড়ো আছে। দূর থেকে দেখলে মনে হয় যে এটা একটু মসৃণ, কিন্তু আসলে এটা এবড়ো থেবড়ো। কাঠের যে টুকরাটি মসৃণ মনে হচ্ছে, সেটা আসলে মোটেও মসৃণ নয়। সেই অংশগুলো এবড়ো থেবড়ো এবং সেখানে অসংখ্য উঁচু নিচু খাঁজ রয়েছে। কাজেই যখন একটা খাঁজ কাটা এবড়ো থেবড়ো অংশ দিয়ে অংশ একই ধরনের অন্য অংশের উপর বসে, তখন একটা খাঁজ অন্য খাঁজের উপর ভিতরে ঢুকে যায়। ধরো কি বলেছে, এই যে এখানে খাঁজ কাটা আছে, আমরা অনুবীক্ষণ যন্ত্রে দেখেছি এই ব্লকটা আছে, কাঠের ব্লক, এখানে নিশ্চয়ই এবড়ো থেবড়ো অংশ আছে। তো এটার ভিতরে এটা ঢুকে গেল, খাপে খাপ মিলে গেল, তখন কি হবে, এটা আস্তে আস্তে থেমে যাবে, ভেতরে ঢুকে যায়। তো এর ফলে পুরো অঞ্চলে ভেঙে চুরে নিয়ে যেতে হয়। ভেঙে চুরে বলতে একটু বেশি প্রেসার দিয়ে নিয়ে যেতে হয়, বা মারামারি করে। আমি বললাম যে মাটির উপরে আমি একটা মার্বেলকে একটু প্রেসার দিলাম, তো মার্বেলটা কিছু দূর গিয়ে থেমে যাবে। এটাকে যদি আমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতাম যে কিভাবে মার্বেলটা থামলো, তখন আমরা দেখবো যে মাটিতে উঁচু নিচু ছোট ছোট অংশ আছে, সেখানে মার্বেলকে স্মুথ মনে হলেও এটার ভিতরে ছোট ছোট একদম ছোট ছোট এমন অমসৃণ অংশ আছে। এই দুইটা কি করবে, মারামারি করবে, ভেঙে চুরে সামনে আগাতে যাবে, কিন্তু একটা সময় এটা থেমেই যাবে। যে এই ধরনের বাধার সম্মুখীন হই, সেই বাধাটিকে আমরা ঘর্ষণ বল বলে থাকি। যদি কাঠের উপরে ভারী কিছু রেখে চাপ দেওয়া হয়, তখন ঘর্ষণ বলের পরিমাণ বেড়ে যায়। কারণ যত চাপ দেওয়া হবে উপরের অংশে এবড়ো থেবড়ো এবং খাঁজগুলো নিচের এবড়ো থেবড়ো অংশ, এবং তত গভীর হয়ে ঢুকে গিয়ে ঘর্ষণ বল তত বাড়িয়ে দিবে। ধরো কোনো একটা জিনিস যেতে চাচ্ছে না, আমি এটার উপর প্রেসার দিচ্ছি আর দিচ্ছি, দিতে দিতে একদম ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, এর মানে কি এখানে ঘর্ষণ বল অনেক বেশি। মানে ঘর্ষণ, তুমি এখানে যত বেশি প্রেসার দিচ্ছ, ঘর্ষণ বলও কিন্তু সেরকমই প্রেসার দিতে চাচ্ছে যেন তুমি সামনে আগাতে না পারো। আর তোমার সামনে আগাতে হলে আরো বেশি বেশি করে প্রেসার দিতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত আমরা? জি ম্যাম। ঠিক আছে, চলো তারপর কি বলেছে, যখন ঘর্ষণ কমাতে চাই। আচ্ছা, কোন একটা জায়গায় আমরা চাই যেখানে ঘর্ষণ না হোক, ঘর্ষণ কমে যায়, সেটা কিভাবে আমরা কমাবো সেটা আমাদেরকে বলেছে। অনেক সময় আমরা ঘর্ষণ বল কমাতে চাই, ঘর্ষণের কারণে তাপ সৃষ্টি হয়। দেখো তুমি যদি তোমার দুই হাত ঘষতে থাকো, তাহলে দেখবে যে গরম লাগছে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, এখানে হচ্ছে ঘর্ষণের কারণে তাপ সৃষ্টি হচ্ছে। এই কারণে বলেছে যে ঘর্ষণের কারণে তাপ সৃষ্টি হয়। শীতকালে আমরা হাত ঘষে গরম করি, গাড়ির ইঞ্জিনের সিলিন্ডারের ভিতর পিস্টন ওঠানামা করে, সেটি তার চাকাকে ঘোরায়। পিস্টন ওঠানামা করার সময় তার ঘর্ষণের জন্য তাপ সৃষ্টি হয়। তাপ সৃষ্টি হওয়ার অর্থ শক্তি নষ্ট হওয়া। তাছাড়া তাপটুকু সরাতে না পারলে গাড়ির ইঞ্জিন উত্তপ্ত হয়ে যায়, সেজন্য সেখানে ঘর্ষণ কমাতে হয়। দেখো গাড়ির ইঞ্জিন যখন অনেক গরম হয়ে যায়,
তখন গাড়ির অনেক ক্ষতি হতে পারে। সেজন্য বলেছে যে সেক্ষেত্রে গাড়ির ওই ইঞ্জিনের যে ঘর্ষণটা সেটা হচ্ছে কমাতে হবে। গাড়ি কিংবা বিমান সবসময় এমন ভাবে তৈরি করা হয় যেন বাতাসে ঘর্ষণ কম থাকে। সমুদ্র জাহাজ বাতাসে ঘর্ষণ কম থাকে, এটার বলার অর্থ হচ্ছে ধরো তুমি একটা বিমান বানিয়েছো এবং তুমি এটা চালাতে চাও, কিন্তু এটা যে বলে যাবে তার ঘর্ষণ বল এর থেকে অনেক বেশি। ঘর্ষণ বল বেশি মানে কি, তুমি যেটাকে আগিয়ে নিতে চাচ্ছ সেটাকে থামিয়ে দেবে। যেমন এই যে মার্বেল, মাটির উপর মার্বেল, এখানে ঘর্ষণ বলটা আমাদের দেয়া বলের থেকে অনেক বেশি হয়, এজন্য হচ্ছে এটা আগাতে আগাতে একসময় থেমে যায়। সেরকমই তুমি যদি এমন কোনো বিমান বা গাড়ি বানাও যেটা বাতাসে ঘর্ষণের থেকে আহ, কম হয়, তাহলে এটা থেমে যাবে। তাই বলেছে যে বাতাসে ঘর্ষণ কম হতে হবে এবং আমাদের গাড়ি বা বিমানের বলটা বেশি হতে হবে, নাহলে তো এটা চলতে পারবে না, এটা থেমে যাবে। যেমন এই যে আগে ছোটবেলায় একটা প্রশ্ন করা হতো সবাইকে যে 1 কেজি তুলা এবং 1 কেজি লোহা, দুইটাই যদি আমি 10 তলার ছাদ থেকে ফেলে দিই তাহলে কোনটা আগে পড়বে? দেখো, এটা যদি আমি পদার্থ বিজ্ঞানের ভাষায় বলি তাহলে হচ্ছে এটা হওয়ার কথা ছিল যে দুইটাই একই সাথে মাটিতে পড়বে। কিন্তু এটা বাস্তব জীবনে কখনোই সম্ভব না, তাই না? কখনোই, অবশ্যই লোহা যেটা সেটা আগে পড়বে, তুলা যেটা সেটা পরে পড়বে। কেন পড়বে এটাকে আমরা কেউ বলতে পারবো? লোহার সাথে মাধ্যাকর্ষণ শক্তি বলটা একটু বেশি, আর হচ্ছে তুলার সাথে মাধ্যাকর্ষণ বলটা একটু কম, এই জন্য। আর হচ্ছে মহাবিশ্বে তো মাধ্যাকর্ষণ শক্তি নেই, এই জন্য তুলা ও লোহা দুটি একসাথে পড়ে। আচ্ছা, তুমি রেসপন্স করেছো অর্ক, থ্যাংক ইউ। এটা আসলে একটা কারণ আছে, সেটা কি, দেখো তুলা আমি দুইটাই কিন্তু সম পরিমাণে নিয়েছি, 1 কেজিও নিয়েছি তুলা, 1 কেজিও লোহা। হিসাব করলে এই দুইটা কিন্তু সমান হওয়ার কথা ছিল, দুইটার ভর যেহেতু সমান, দুইটা একই সাথে মাটিতে স্পর্শ করার কথা ছিল, কিন্তু এটা স্পর্শ করেনি, কারণ এখানে প্রধানত যেটা আছে সেটাকে আমরা বলি বাতাসের ঘর্ষণ। বাতাসের ঘর্ষণের কারণে দেখো, বাতাসের ঘর্ষণ যেই পরিমাণ বল দিবে, লোহা তার থেকে অনেক 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 ভারী। তো লোহার ক্ষেত্রে এটা খুব একটা ইফেক্ট ফেলবে না, তো এটা তাড়াতাড়ি মাটিতে পড়ে যাবে। কিন্তু তুলা এটা তো খুব হালকা, তো এটার ক্ষেত্রে যখন বাতাসে ঘর্ষণ বা বাতাস উম, বায়ু বইতে থাকবে, তখন যখন তুলা পড়বে তখন কি হবে, বাতাসের ঘর্ষণে ওটা অনেক স্লো হয়ে যাবে, ওটা আস্তে 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 পড়বে। সেরকমই বলেছে, এই কারণেই বলা হয়েছে যে গাড়ি কিংবা বিমান সবসময় এমন ভাবে তৈরি করা হয় যেন বাতাসের ঘর্ষণ কম হয়। বাতাসের ঘর্ষণ কম বলতে বাতাসের ঘর্ষণ যেন সেটাকে থামিয়ে দিতে না পারে, যেন সেটার বাধাগ্রস্ত না করতে পারে। এই কারণে গাড়ির কিংবা বিমানের ক্ষেত্রে এটা খেয়াল রাখা হয়। তারপর বলেছে সমুদ্রের জাহাজ কিংবা সমুদ্রের তলদেশে সাবমেরিন পানির সঙ্গে ঘর্ষণ কমানোর চেষ্টা করা হয়। নিচে ঘর্ষণ কমানোর কয়েকটা পদ্ধতি দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে মসৃণ পৃষ্ঠে ঘর্ষণ কম হয়, তাই যে পৃষ্ঠদেশে ঘর্ষণ হয় সেটাকে মসৃণ করা। যেমন এবড়ো থেবড়ো একটা অংশ থেকে, ধরো তোমাদের যাদের এলাকায় এবড়ো থেবড়ো কোনো রাস্তা আছে, সেখান থেকে কি দেখবা, কি কষ্ট হচ্ছে আসা যাওয়া করতে, তাই না? গাড়ি চলতে কি কষ্ট, কারণ সেখানে ঘর্ষণ অনেক বেশি, একবার উপরে যাও একবার নিচে যাও, কত ঝামেলা। কিন্তু যখন হাইওয়েতে আমরা চলাচল করেছি তখন দেখেছি সেখানে একদম স্মুথ রাস্তা থাকে, কত তাড়াতাড়ি চলা যায়। কারণ কি, কারণ সেখানে ঘর্ষণ অনেক কম হয়। কিন্তু অমসৃণ এলাকায়, অমসৃণ পৃষ্ঠে ঘর্ষণ অনেক বেশি হয়। তো বলেছে যে যেই জায়গাগুলাতে ঘর্ষণ বেশি সেগুলোকে ঘর্ষণ কম করার চেষ্টা করব। কিভাবে করব? মসৃণ করবো, তাহলে একটু হলেও কম হবে। তারপর বলছে ঘর্ষণরত দুটি তল, ধরো একটা আহ টেবিল এবং একটা মার্বেল, এই দুইটা তলের মধ্যে যদি টেবিলের উপর যদি আমি তেল বা মোবিল বা গ্রিস এইসব জাতীয় পদার্থ মেখে দিই, এরপরে এর উপরে আমি একটা মার্বেল কে একটা ধাক্কা দিই, দেখো অনেক দূর যাবে। কারণ কি, এখানে তেল আছে, মোবিল আছে, গ্রিস আছে। এই তেল, মোবিল এবং গ্রিস দেওয়ার ফলে ওই মার্বেলের সাথে ঘর্ষণ খুব একটা কাজ করবে না, খুবই অল্প কাজ করবে, এই কারণে হচ্ছে ঘর্ষণ কমানো যাবে। তারপর বলেছে চাকা যেহেতু ছোট একটা জায়গায় স্পর্শ করে, তাই চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। তারপর ঘুরন্ত চাকায় বল বিয়ারিং ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। এই যে এটা একটা বিয়ারিং, এটা রিক্সাতে থাকে, কিন্তু যেসব চাকা ঘুরে সেসব চাকাতে বল বিয়ারিং থাকে এবং এগুলো ঘর্ষণকে কমাতে সাহায্য করে, এর ফলে একটু তাড়াতাড়ি চলাচল করা যায়, না হলে অনেক সমস্যা হয়। এ পর্যন্ত কি আমরা ক্লিয়ার? নওরিন, ফারিস্তা, নাসিহা, ইন্দ্রনীল এবং গৌতম, সরি অর্ক, জি আমাকে মিস। বলো। জি ম্যাম। ভেরি গুড, থ্যাংক ইউ। জি ম্যাম। ওকে, নাজিহা তুমি কি ক্লিয়ার?
এবং ইন্দ্রনীল, তুমি কি ক্লিয়ার কিনা আমাকে জানাও তো। জি ম্যাম। ওকে, বলেছে এতক্ষণ আমরা পড়েছি যে যখন আমরা ঘর্ষণ কমাতে চাই, এবং এখন আমরা পড়বো যখন আমরা ঘর্ষণ বাড়াতে চাই। আমি চাই যে ঘর্ষণ অনেক বাড়ুক, মানে তাড়াতাড়ি এটা। আচ্ছা, আমি বলি যে যখন ঘর্ষণ বাড়ুক মানে কি এটা বেশি ঘর্ষণ হোক বা তাড়াতাড়ি থেমে না যাক এমন কিছু। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অনেক সময় ঘর্ষণ বাড়াতে চাই। উদাহরণ কখন বলছে যে ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, আমরা কি একদম স্লিপ কাটতাম। যেমন তোমরা যেসব ক্ষেত্রে আইস স্কেটিং এটা করে, তোমরা হয়তো বিভিন্ন কার্টুনে বা বিভিন্ন সিনেমায় দেখেছো, সেখানে দেখো না মানুষ আহ জি ইন্দ্রনীল বলো। এখানে আজান দিচ্ছে, একটু চুপচাপ আচ্ছা ভালো ঠিক আছে, কথা। এখন আমরা কখন ঘর্ষণ বাড়াবো, এই যে দেখো, যদি ঘর্ষণ বল না থাকতো আমরা কখনো হাঁটতে পারতাম না। কেন হাঁটতে পারতাম না, আমরা স্লিপ কেটে পড়ে যেতাম। যদি এটা একদম মসৃণ হতো তাহলে, সেরকম যেখানে কয়েকটা জায়গায় বিদেশে যেখানে আইস স্কেটিং করে, সেই জায়গাগুলো এত মসৃণ থাকে সেখানে কেউ খালি পায়ে দাঁড়াতে পারবে না, এত মসৃণ যে স্লিপ কেটে একদম পড়ে যাবে, হাঁটা তো দূরে থাক। সেজন্য হচ্ছে একটা স্পেশাল টাইপের জুতা ব্যবহার করা হয়। তো এই জন্য বলেছে যে যেসব জায়গায় আমরা ঘর্ষণ বাড়াতে চাই সেগুলো কি, তখন আমরা হাঁটার জন্য আমরা ঘর্ষণ ব্যবহার করি, হাঁটার চেষ্টা করে, নাহলে পিছলে পড়ে যেতাম, একদম স্লিপ কেটে পড়ে যেতাম। তারপর বলেছে আমরা গাড়ির চাকার সঙ্গে রাস্তার ঘর্ষণ বাড়াতে চাই যেন গাড়িগুলো দৃঢ়ভাবে রাস্তা আঁকড়ে থেকে দ্রুত যেতে পারে। তারপর বাতাসে ঘর্ষণ ব্যবহার করে আমরা প্যারাশুট দিয়ে নিরাপদে নিচে নামতে পারি। প্যারাশুট দিয়ে বাতাসের ঘর্ষণের কারণে নামতে পারে, আস্তে আস্তে প্যারাশুটটা খোলার পর আস্তে আস্তে নিচে নামতে থাকে, অনেকটা তুলার মতো। তো এক্ষেত্রেও আমরা কোন ঘর্ষণটা ব্যবহার করি, সেটা হচ্ছে বাতাসের ঘর্ষণ। এখন এগুলো আমরা কিভাবে বাড়াবো সেটা দেখি। বলছে যখন যে দুটি তলে ঘর্ষণ হয় সেই দুটি তলকে আরো খসখসে। আমরা গত পয়েন্টে দেখেছিলাম যে ঘর্ষণ কমাতে হচ্ছে মসৃণ করে, তাহলে অমসৃণ করলে হচ্ছে ঘর্ষণ বেড়ে যাবে। তারপর যে দুটি তলে ঘর্ষণ হয় সেই দুটি তল জোরে চেপে ধরা, মানে একদম যদি আমি একটু প্রেসার দিয়ে তারপরে বল প্রয়োগ করি তাহলে আর একটু জোরে জোরে যাবে। তারপর বলছে ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা, যেমন জুতার যে সোলটা, সরি জুতার নিচে যে থাকে, তোমরা দেখেছো না অনেকটা খাঁজ কাটা থাকে বুট গুলাতে স্পেশালি, দেখেছো কেউ কখনো জুতার, এই যে বলেছে জুতার তলাতে খাঁজ কাটা কয়েকটা অংশ থাকে, দেখেছি আমরা। জি ম্যাম। সেটা সেটা দেয়া থাকে কেন, এই যে যেন ঘর্ষণটা আমার বৃদ্ধি পায়, যেন আমি স্লিপ কেটে না পড়ে যাই। তারপর গাড়ির চাকাও এটা করা হয়, গাড়ির চাকাও মাঝে মাঝে অংশ কিছু কেটে কেটে একটা কেমন একটা অমসৃণ অংশ করা হয়। এটা কেন করা হয়, যেন ঘর্ষণটা বৃদ্ধি পায়, যেন যদি একদম স্মুথ হতো গাড়ির চাকা, যদি একদম স্মুথ, এটা রাস্তার উপর চলতে পারতো না, এটা থেমে থাকতো বা অ্যাক্সিডেন্ট করতে পারতো। সেই জন্য এই জুতার তলা কিংবা গাড়ির চাকা দুই ক্ষেত্রেই খাঁজ কাটা হয়। খাঁজ কাটা মানে ছোট ছোট টুকরা টুকরা করে একটা অমসৃণ অংশ তৈরি করা। পাপা বলছে ঘর্ষণ অত তল দুটি যদি স্থির থাকে, ঘর্ষণ বেশি হয় বলে সেগুলোকে স্থির রাখার ব্যবস্থা করা। যেমন ঘর্ষণরত তল, যেমন রাস্তায় গাড়ি চলছে, এই রাস্তাটা যেহেতু স্থির, তাই এর ফলে এখানে ঘর্ষণ অনেক বেশি হবে। দেখো টেবিলের ওপর যে মার্বেল বা যে কোনো কিছু আমি ঘর্ষণ যেটা দেখতে পাই, এক্ষেত্রে একটা যেই তলের উপর দিয়ে চলাফেরা করা হয় সেটা কিন্তু সাধারণত স্থির রাখা হয়। যেমন আমরা রাস্তার উপর দিয়ে হাঁটি, আমাদের রাস্তাটা স্থির থাকে, এই কারণে ঘর্ষণ বেশি হয়। বা গাড়ি চলাচল করে, আহ সেই রাস্তাটা স্থির রাখা হয়। এইসব কারণে হচ্ছে ঘর্ষণ যেন বৃদ্ধি পায়, আমরা এগুলো করতে পারি। ক্লিয়ার এই পর্যন্ত? জি ম্যাম। ভেরি গুড। তাহলে তারপর আমরা পড়বো সরল যন্ত্র নিয়ে। সরল যন্ত্র এটা খুব মজাদার একটা টপিক বলেছে। তোমরা কি জানো 2015 সালে বাংলাদেশে যে বিল্ডিং কোড সরকারিভাবে পাশ করা হয়েছে, সেই কোড অনুযায়ী সব বিল্ডিং এর প্রবেশ পথে একটি হেলানো তল বসানো বাধ্যতামূলক, যেন হুইল চেয়ার ব্যবহারকারী যে কোনো মানুষ কারো সাহায্য ছাড়া নিজে নিজে বিল্ডিং এর ভিতর প্রবেশ করতে পারে। হেলানো তল হচ্ছে এক ধরনের সরল যন্ত্র। হেলানো তল বলতে কি বোঝায়, এই যে ধরো এই যে ত্রিভুজের মতো অংশটা, এই অংশটা যেখানে আমি অ্যারো অ্যারো চিহ্ন দিলাম, এটাকে বলা হয় হেলানো তল। এটি ব্যবহার করে এক ধরনের যান্ত্রিক সুবিধা পাওয়া যায়।
এটা আমরা আহ বিভিন্ন হসপিটালে দেখে থাকি এরকম, যে হুইল চেয়ার যারা ব্যবহার করে তাদের যেন সহজে যাতায়াত করা যায় সেজন্য একটা অংশ থাকে, তাই না? জি ম্যাম। তাই বলেছি যে একটা ভারী বস্তু বা হুইল চেয়ারকে উপরে তোলা খুব একটা সহজ নয়। কিন্তু যদি একটা হেলানো তল বা র্যাম্প ব্যবহার করা হয় তাহলে বেশ সহজে একটা হুইল চেয়ার বা অন্য যে কোনো ভারী বস্তুকে উপরে তোলা যায়। যেমন এই যে এই হেলানো তলটার কথা যদি আমরা চিন্তা করি, এখান দিয়ে উঠানো নামানো খুব ইজি। কিন্তু এটা যদি সিঁড়ির মতো অংশ থাকে তাহলে কিন্তু খুব কষ্ট, যাই হুইল চেয়ারে আছে তার তো সিঁড়িতে ওঠানামা করা পসিবল না। আর তাকে যদি এখন সিঁড়ির উপর দিয়ে নিয়ে যেতে হয়, অনেক কষ্ট করতে হয়। সেক্ষেত্রে বলেছে যে এরকম একটা র্যাম্প থাকলে বা হেলানো তল থাকলে খুব সুবিধা পাওয়া যায়। তাহলে এখন আমরা সরল যন্ত্র সম্পর্কে একটা আহ পড়বো। সংজ্ঞা বলেছে সরল যন্ত্র বলতে আমরা এই ধরনের যন্ত্রকে বোঝাই যার গঠন কি হবে খুবই সহজ, যেটি ব্যবহার করে ব্যবহারের সুবিধার জন্য প্রয়োগ করা বলকে বৃদ্ধি করতে পারি বা বল প্রয়োগের দিক পরিবর্তন করতে পারি। সরল যন্ত্র ব্যবহারের সুবিধাটুকুকে আমরা যান্ত্রিক সুবিধা বলি। দেখো, যার গঠন খুবই সহজ, কারণ হেলানো তলের গঠন তো খুবই সহজ, শুধু হেলানো এটা হলেই হবে, এবং যেটা ব্যবহার করে ব্যবহারের সুবিধার জন্য প্রয়োগ করা বলকে বৃদ্ধি করতে পারে। এটা উপর থেকে নিচে নামলে বেগ বৃদ্ধি পাবে, এবং নিচ থেকে উপরে গেলে একটু বেশি বল দিতে হবে, এবং বল প্রয়োগের দিকও পরিবর্তন করি। উপর থেকে নিচে উপর থেকে নিচে নামলে এই দিকে যাই, এবং নিচ থেকে উপরে গেলে এই দিকে যাই। এভাবে আমরা বল প্রয়োগের দিকও পরিবর্তন করতে পারি। সরল যন্ত্র ব্যবহারের যে সুবিধা পাই, এই যে আহ হুইল চেয়ার যে কি সুন্দরভাবে উপর থেকে নিচে চলাফেরা করা যাচ্ছে, এটাকে আমরা সাধারণত এই সুবিধাগুলোকে যান্ত্রিক সুবিধা বলি। তো আমাদের কি কি আছে বলছি, ষড়যন্ত্র আছে 6টি। আহ যে ষড়যন্ত্র আছে সেগুলোকে আমরা 6টি ভাগ করেছি, সেগুলো আমরা এক এক করে শিখবো। যেমন আছে লিভার, তারপর আছে কপিকল, তারপর আছে হেলানো তল এই যে হুইল চেয়ারেরটা, তারপর আছে চাকা এবং অক্ষ, তারপর আছে ফাল, এটাকে আমরা দেখেছি এটা দিয়ে যে গাছ কাটে। জি ম্যাম। ওকে, তারপর তারপর আছে স্ক্রু। স্ক্রু তো আমরা অনেকে সবাই দেখেছি, তাই না? স্ক্রু। জি ম্যাম। ওকে, আচ্ছা। তাহলে এই যে এগুলো হচ্ছে আমাদের সরল যন্ত্র, মানে যেগুলো দিয়ে আমাদের জীবনটা একটু সহজ হয়েছে মোটামুটি, আর অনেক সুবিধা পাওয়া যায়। তো প্রথমে আজকে আমরা শিখবো লিভার নিয়ে। দেখো, লিভার শুনলে কি মনে হচ্ছে? এটা আমাদের দেহের একটা অংশ মনে হচ্ছে, এরকম কিছু না, এটা নামই দেওয়া হয়েছে লিভার আর কি, এই কারণে। তো লিভার কি এটা? আচ্ছা আগে বলো, আমরা কি মিনা কার্টুনে কখনো লিভার, সরি, তোমরা কি দেখেছো যে একদিক থেকে আহ টান দিচ্ছি? ধরো ঠেলা গাড়ির কথা বলা যায়, ঠেলা গাড়ির একদিকে আমি প্রেসার দিচ্ছি, আরেকদিকে আম, নিচু উঁচু হচ্ছে, এরকম কি দেখেছো কখনো? নো ম্যাম। আচ্ছা আচ্ছা, তোমরা কি ঢেকি দেখেছো, বা যেটাকে ইংলিশে বলে সিস? সিস, না ম্যাম। আচ্ছা, দেখিনি। আমরা কি সিস কখনো খেলিনি? এটা বাচ্চাদের পার্কে থাকে, অনেক সময় সিস থাকে, ঢেকি, দুই পাশে দুইজন বসে, তারপর ওঠানামা করে। এই যে তোমাদের ছবিটা সুন্দর করে দিয়েছে, এটা কি দেখেছি? দেখিনি কখনো? জি ম্যাম, দেখেছি। আচ্ছা, অর্ক দেখেছে, বাকিরা কেউ দেখেছো? না ম্যাম। আচ্ছা, একজন কয়জন দেখেনি, কয়জন দেখেছো? এটা মোটামুটি কমন একটা জিনিস, না দেখলেও সমস্যা নেই। এটা আমরা দেখি। এটা কি হয়, এই যে দেখো, এরকম পার্কে থাকে বিভিন্ন এরকম একটা লম্বা দণ্ডের মতো থাকে, এটা দুই পাশে দুইজন বসে, একজন নিচে হলে আরেকজন উপরে ওঠে, একজন উপরে উঠলে একজন নিচে ওঠে। এই যে দেখো, এই যে একজন বাবা এবং মেয়ের কথা চিন্তা করো। দেখো, বাবাটা যখন নিচু হয়ে আছে, মানে সে নিচে দিকে প্রেসার দিচ্ছে, তখন মেয়েটা উপরে উঠছে, তাই না? জি ম্যাম। তো এখানে কি হয় জানো, সবসময় এখানে একটু ভারী একজন, যে কোনো এক পাশে ভারী একজন বসলে খুব সুবিধা হয়, কারণ একজন বেশি নিচু করে আরেকজন বেশি উপরে ওঠে, আবার ও একটু নিচু করে আবার উনি একটু উপরে ওঠেন, এরকম। তো এটাই হচ্ছে, এই যে একদিকে আমরা প্রেশার দিচ্ছি আরেক দিক দিয়ে কাজ হচ্ছে, এটাকেই সাধারণত আমরা লিভার বলি, বা এই ব্যাপারটাকে আমরা লিভার দিয়ে সাধারণত ইন্ডিকেট করি। তো চলো আমরা পড়েছি কি, তোমরা নিশ্চয়ই পার্কে ছেলে মেয়েদের উপরে নিচ করে খেলার কাঠের তক্তা তৈরি, সি স। আচ্ছা, এটাকে বাংলায় বলে ঢেকি, বা সি স বলে ইংলিশে। সি স দেখেছি। এই দুই পাশে মুক্ত ভাবে নড়াচড়া, মাঝখানে একটা উঁচু করে বসানো হয়।
দেখো দুই পাশে যেন নড়তে পারে, এখানে একটা ত্রিভুজের মতো অংশ বসানো হয়েছে না? এটাই কথা বলা হয়েছে যে এটা উঁচু করে বসানো হয়, তখন দুই পাশে দুজন সমান ওজনের শিশু উঠে সেটাকে ইচ্ছে মতো উপর নিচ করে। বলেছে এই যে দেখো, তুমি আর তোমার বান্ধবী, ধরো তোমরা দুইজন, যেমন ফারিস্তা এবং নরিন। হ্যাঁ, ফারিস্তা এবং নরিন দুজন উঠেছে এই সিসতে, একজন বসেছে এখানে, একজন বসেছে এখানে। ও নিচু হয়, ও উপরে ওঠে, আবার ও নিচু হয়, ও উপরে ওঠে। এটা করা যায়, এটা খুবই মজা। তো এটা কি হয়, তোমরা সমান ওজনের বলতে বুঝিয়েছে যেন ধরো ফারিস্তা এবং নরিন দুজনে মোটামুটি সমান ওজনের, ভর একই। তো এরকম হলে তুমি যতটুকু উপরে উঠবা, তোমার অপোজিটের মানুষও ঠিক ততটুকু উপরেই উঠবে। কিন্তু ধরো একজন ভারী মানুষ, ধরো তুমি এবং তোমার বাবা দুইজন গিয়েছো পার্কে, বললা যে আজকে আমরা ফিসতে উঠবো, তখন কি হবে জানো? তোমার বাবা যখন নিচু হবে, তুমি তখন ধাম করে অনেক উপরে উঠে যাবে। এই যে দেখো, বাবাটা কত নিচে, বাচ্চাটা অনেক উপরে উঠে গেছে, কিন্তু বাচ্চার কি শক্তি আছে এই বাবাকে এত উপরে তোলার? ওর তাহলে অনেক প্রেশার দিতে হবে। তাই বলেছে তো সমান ওজনের হলে একটু ইজি হয়, কিন্তু বেশি ওজনের হলে একটু কঠিন হয়ে যায়। এটাই বলেছে। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে চলো আমরা রিডিং করি। বলেছে যে তোমরা নিশ্চয়ই পার্কে ছেলে মেয়েদের উপর নিচ করে খেলায় কাঠের তক্তাতরি সেই দেখেছো। এই দুই পাশে মুক্ত ভাই নড়ার জন্য মাঝখানে একটা উঁচু করে বসানো হয়, তখন দুই পাশে দুজন সমান ওজনের শিশু উঠে সেটাকে নিজের ইচ্ছে মতো উপর নিচ করে। একজন উপরে উঠলে আরেকজন নিচে, আরেকজন নিচে উঠলে সে আরেকজন উপরে। যদি এটির এক মাথায় একটা শিশু অন্য মাথার থেকে অনেক বেশি ওজনের একজন বড় মানুষ বসে যায়, তখন শিশু সেটিকার ইচ্ছে মতো উপর নিচ করতে পারে না। তখন এই যে দেখো, এখানে যদি একটু অসমান হয়ে যায় তখন অনেক কষ্ট, উপরে নিচে ওঠাতে একটু কষ্ট হয়ে যায়। সিসর মাঝখানে যারা বসানো সেটাকে বলে ফালক্রাম। দেখো এই যে মাঝখানে যে আমি বললাম ত্রিভুজের মতো একটা অংশ, এটা না দিলে কি দুইটা দুই দিকে উঠতো না, এটা পড়ে যেত। এই যে মাঝে একটা জিনিসকে বসানো হলো, এটাকে বলা হয় ফালক্রাম। আমরা কি চিনতে পারছি? যে আমি ইন্ডিকেট করে দিলাম, এইটাকে বলা হয় ফালক্রাম। বলেছে শিশুটিকে তার জায়গায় বসিয়ে রেখে বড় মানুষটিকে যদি ফালক্রামের কাছাকাছি নিয়ে আসা হয়, তাহলে কিন্তু খুব সহজে তাদেরকে অনেক বেশি ওজনে উপরে। এটা কি বলেছে আমি বললাম। আচ্ছা, এই যে দেখো একজন তিনি একজন বড় মানুষ, তার ওজন এই মেয়েটার থেকে একটু বেশি বা কিছুটা অনেক বেশি। তো মেয়েটার জায়গায় বসবে, কিন্তু উনি যদি ঠিক এই ফালক্রামের এই অংশটার কাছাকাছি আসে, এই যে এটাকে বলা হয় ত্রিভুজের মতো অংশটার নাম হচ্ছে ফালক্রাম, তিনি যদি একটু এগিয়ে বসেন তাহলে হবে কি, তাহলে ও খুব সহজে ওঠানামা করতে পারবে। কিন্তু উনি যদি একটু দূরে বসেন, এই যে এখন যেখানে বসে আছেন এখানে বসেন, তাহলে ওদের ওঠানামা করতে খুব কষ্ট হয়। কেন? এই যে এটা সুবিধা পাওয়া গেল, এই যে দেখো তোমরা দুইজন যে একজন উপরে গেলে একজন নিচে গেল, এখানে কিন্তু কোনো প্রেশার দিতে হয় না বা খুব একটা কষ্ট করতে হয় না। তোমার যে নিজের একটা ওজন আছে, সেই ওজন দিয়েই তুমি দেখবা অটোমেটিক তুমি নিচে চলে গেছো, আবার আরেকজন অটোমেটিক উপরে চলে গেছে। যারা তোমরা ঢেকি সিস এগুলোতে উঠেছো তোমরা এটা বুঝতে পারবা, খুব ইজি লাগবে। বলেছে যে ফালক্রামের অবস্থান দিয়ে লিভারের এক ধরনের যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। আচ্ছা, এই যে এই জিনিসটা একটা একদিকে প্রেসার দিয়ে যে আরেকদিকে ওঠানো যায়। এই যে আমি ধরলাম এটা হচ্ছে সিসর একটা অংশ, এর নিচে হচ্ছে ফালক্রাম, আর এখানে একজন, এখানে একজন। তো এখানে আমি যখন একটা প্রেসার দিব বা বল দিব বা ধাক্কা দিব, তখন কি হবে জানো? এই অংশটা একটু উপরে উঠে যাবে, এই যে এরকম হয়ে যাবে অনেকটা। বুঝতে পারছি আমরা? একদিকে প্রেসার জি দিলে ম্যাম। সেটা হচ্ছে একটু নিচু হয়ে যাবে এবং আরেকটা অংশ একটু উপরে উঠে যাবে। এই যে দেখো, তুমি অল্প একটু প্রেসার দিলে এটা যে উপরে উঠে যাচ্ছে, এটা খুব এটা সুবিধার কথা। কেন সুবিধা? ধরো তুমি এটা বাস্তব জীবনে চিন্তা করো, খেলার বাহিরে একটা এরকম একটা লিভারের মতো যন্ত্র তৈরি করা হচ্ছে, এটাকে বলা হয় লিভার, যেখানে অল্প একটু প্রেসার দিয়ে অনেক কাজ করা আছে, এটাকে বলা হয় লিভার বা এটা একটা যন্ত্রের নাম। তো এই লিভারে তুমি ঠেলা গাড়ি হচ্ছে এটা একটা উৎকৃষ্ট উদাহরণ। তোমরা কি ঠেলা গাড়ি দেখেছো সবাই? জি ম্যাম। ওকে, ম্যাম। ঠেলা গাড়ি দেখেছো। তো এটা দেখবা যে ঠেলা গাড়িতে
অনেক মাল বহন করে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়। তো ঠেলা গাড়িতে এটা ইজি কেন হয়? একদিকে ধরো আমি অনেক আম মাল বোঝাই করেছি এবং আরেকটা পাশটা নিচু আছে। তো সেটাকে মানুষ টেনে টেনে নিয়ে যায় এবং টেনে টেনে নিয়ে যাওয়ার পরে যখন মালগুলো আবার নিচে রাখার দরকার হয় বোঝাই করা, তখন কি করে? তখন অল্প একটু প্রেসার দেয়, ঠেলা গাড়িটা আবার নিচু, আর যেদিকে উঁচু ছিল সেটা নিচু হয়ে যায়। নিচু হয়ে যাওয়ার ফলে সেই বোঝাই করা জিনিসগুলো মাটিতে পড়ে যায়। তো এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে মাঝের অংশটা, যেটাকে বলা হয় ফালক্রাম। ফালক্রামের কাজ কি? ফালক্রামের ফলেই সিসর একদিকে কম প্রেসার দিয়ে আরেকজন বেশি উপরে উঠে যায়। তো এটা একটা সুবিধার কথা যে আমি অল্প কাজ করে বেশি সুবিধা পাচ্ছি, এটা তো অবশ্যই একটা ভালো দিক। তো এটাই বলেছে যে ফালক্রামের অবস্থান দিয়ে লিভারের এক ধরনের যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। লিভারের যান্ত্রিক সুবিধা, সেটা আবার আমাদের একটা সূত্র দিয়ে বের করা, যেটাও বলেছে ছবিতে দেখানো উপায়ে ফালক্রামের দুই পাশের দূরত্ব যদি এক্স এবং ওয়াই হয়। আচ্ছা, এই যে ত্রিভুজের মতো অংশটা আমরা দেখছি, এটা হচ্ছে একটা ফালক্রাম। এই অংশটা হচ্ছে এক্স এবং এই অংশটা হচ্ছে ওয়াই। বলেছে দুটির দূরত্ব যদি এক্স এবং ওয়াই হয়, এটা আমরা কোথা থেকে ক্যালকুলেট করছি এটাও আমার দেখতে হবে, সেটা হচ্ছে ফালক্রাম থেকে। তোমার মনে রাখতে হবে যে সিস বা এসব লিভার, এসব যন্ত্রের ক্ষেত্রে ফালক্রামটা কোথায় আছে, এটা কি মাঝে আছে, ডানে আছে না বামে আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমার দেখতে হবে দুইটার দূরত্ব, সেটা হচ্ছে এই যে এক্স এবং ওয়াই। এবং বলেছে ওয়াই দূরত্ব এক্স থেকে যত গুণ বেশি, ধরলাম ওয়াইটা এক্সটা একটু ছোট, ওয়াইটা এটা দ্বিগুণ, তাহলে টু এক্স সমান সমান টু ওয়াই হবে। তাহলে তো বললাম যে এটা একটু বেশি, ওয়াইটা একটু দূরত্ব বেশি, তারপর আমার আঁকাটা অনেকটা এরকম হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ওয়াইটা একটু বেশি এবং এক্সটা একটু ছোট। বলেছে ওয়াই দূরত্ব এক্স থেকে যত গুণ বেশি, ধরলাম 2 গুণ বেশি, তাহলে ছোট বল এফ বল প্রয়োগ করলে। আচ্ছা, ছোট বল কোনটা? যার দূরত্ব বেশি তার বলটাকে আমি ছোট এফ, স্মল এফ দিয়ে প্রকাশ করেছি। এবং এক্স এর বলটাকে দেখো, এখানে আমি বলেছিলাম যে একজন বাবা এবং একজন মেয়ে যদি ধরো সিসতে বসেছে, বাবা যদি নিচু হয় তাহলে মেয়েটা উপরে উঠে যাবে, আবার মেয়েটা যদি একটু নিচু হয় তাহলে বাবা একটু উপরে উঠবে। এই যে উপরে নিচে, এটা কিভাবে হয়? একটু প্রেসার দিতে হয়, একটু বল প্রয়োগ করতে হয়। এই এক্স বা আমি বাবাকে ধরে নিয়েছি, উনি যে বলটা প্রয়োগ করবে সেটাকে বলা হয় ক্যাপিটাল এফ, এবং ছোট যে মেয়েটা এপাশে বসে আছে ওয়াই অংশে, সে যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে স্মল এফ। তো কি বলেছে? ছোট এফ বল প্রয়োগ করে ততক্ষণ বেশি বড় বল এফ বলকে সামাল দেওয়া যায়। আমি তোমাদেরকে বোঝাই এটা কি বলেছে। আহ আমরা একটা সিসকে কল্পনা করি, সেটার এক পাশে বসেছে ধরো ইন্দ্রনীল, আরেক পাশে বসেছে অর্ঘ্য। তো ইন্দ্রনীল এবং অর্ঘ্য ধরলাম যে আহ অর্ঘ্য হচ্ছে আহ কিছুটা অল্প দূরত্বে বসেছে, মানে ও হচ্ছে এক্স দূরত্বে বসেছে, মানে ও অল্প জায়গা নিয়ে বসেছে, কিন্তু ইন্দ্রনীল যে ও একটু বেশি জায়গা নিয়ে বসেছে। তো ইন্দ্রনীল বেশি জায়গা নিয়ে বসেছে, কিন্তু ও করেছে কি, ও অল্প বল প্রয়োগ করছে। ও কতটুকু বল প্রয়োগ করছে সেটা হচ্ছে স্মল এফ। কিন্তু যে অর্ঘ্য, ও হচ্ছে যে অল্প জায়গা নিয়ে বসলে ও বেশি বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে ক্যাপিটাল এফ। তো এখন আমাকে বলেছে যে যদি ইন্দ্রনীল যেতটুকু জায়গা দখল করলো সেটা যদি হয় অর্ঘ্যের তুলনায় 2 গুণ, মানে অর্ঘ্য বেশি, সরি ইন্দ্রনীল বেশি জায়গা দখল করলো, অর্ঘ্য কম করলো, তো 2 গুণ বেশি যদি করে, তাহলে ও যে প্রেসারটা দিবে, ইন্দ্রনীল যে প্রেসারটা দিবে আহ, তার থেকেও 2 গুণ বেশি, তার থেকেও 2 গুণ বেশি ভর, সরি তার থেকেও 2 গুণ বেশি হচ্ছে এফ বলকে আমি সামাল দিতে পারবো। এটার মানে কি? দেখো এখানে একজন বাবা এবং মেয়ে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে বাবার পক্ষে তো প্রেসার দেওয়া খুবই ইজি, ও উনি ওঠানামা করতে পারবেন, কিন্তু দেখো মেয়েটা যখন নিচে নামতে যাবে, এখানে ওর প্রেসার দিতে হবে, তখন ওর বাবাকে ওঠানোর জন্য অনেকগুলো প্রেসার দিতে হবে, কিন্তু ও তো ছোট, তো ওর পক্ষে কি এত দেওয়া সম্ভব? কিন্তু এটাই বলেছে যে হ্যাঁ ওর পক্ষেও দেওয়া সম্ভব। কেন? ও যদি এই যে তিনি যদি ফালক্রামে এই যে এটার একটু কাছাকাছি অংশে বসে, তো ওর জায়গা তো ছোট, ওনার জায়গা হবে এক্স, এবং ও যেহেতু অনেক দূরে বসেছে মোটামুটি, তো ওর
একটু বেশি, তো ওর আমি ধরলাম এক্স এর 2 গুণ বা ওয়াই যেটা হচ্ছে ওর থেকে বড়, তো ওয়াইটা বড়, তো এইভাবে আমি ধরলাম। তো এখন বলেছে যে এই যে তোমাদেরকে তখন এই লাইনটা বলেছিল না যে যিনি বেশি ওজনের সে যদি একটু ফালক্রামের কাছে গিয়ে বসে তাহলে কেন অনেক সুবিধা পাওয়া যাবে, যান্ত্রিক সুবিধা আমি কিভাবে পাবো। তিনি একটু কাছাকাছি বসলে হবে কি মেয়েটা এই যে ও যেহেতু একটু দূরে বসেছে ও এর দ্বিগুণ ওর থেকেও ও যে বলটা প্রয়োগ করবে ছোট, ও যেহেতু ছোট মানুষ তো অল্প একটু বল প্রয়োগ করবে, কিন্তু ও সেই বলেরও দ্বিগুণ বলের মানুষকে ও উঠাতে পারবে। এখানে মানুষ বা যে কোনো তুমি লিভারের ক্ষেত্রে যেরকম বোঝাই করা আহ জিনিস সেটা কল্পনা করতে পারো, মানে এটাই বুঝিয়েছে যে তুমি ছোট হয়েও বা তোমার বল যদি কমও হয় তাও তুমি তোমার থেকে বেশি ওজনের জিনিসকে ওঠাতে পারবে। এটাই হচ্ছে আমাদের মেনলি ঠেলাগাড়ির মূল টপিকটা। সেটা হচ্ছে দেখো ঠেলা গাড়িতে মানুষ হয়তো 2-3 জন থাকে যারা এটা চালায়, কিন্তু সেখানে যেই বোঝাই করা জিনিসপাতি থাকে সেগুলো অনেক ভারী। তো এটা তোমার কখনো মনে হতে পারে যে তারা কিভাবে এত ভারী একটা জিনিস চালাচ্ছে, তাই না? দেখো এটা তোমরা যে ঠেলা গাড়ি দেখে থাকো, ঠেলা গাড়ি দেখবে যে এক মাথায় হচ্ছে বোঝাই করা থাকে জিনিসপাতি এবং আরেক মাথায় হচ্ছে লোক থাকে, এখানে হচ্ছে জিনিসপাতি থাকে এবং এখানে হচ্ছে চালানো হয়, তাই না? তো ফালক্রামটা যদি আমি ধরি, এখানে ফালক্রাম যেটাকে যে আমি বলেছি ত্রিভুজের মতো অংশ, এখানে দেখো ওর দূরত্বটা অনেক বেশি, ও একটু দূরে দূরে থেকে চালাচ্ছে, কিন্তু ওর জিনিসপাতি কি এই ফালক্রামের মোটামুটি কাছাকাছি। তো কাছাকাছি হয় কি হয়েছে, কাছাকাছি হলে আমরা তখন দেখেছি যে ফালক্রামের কাছাকাছি হলে অনেক সুবিধা, যেহেতু দূরত্ব বেশি ও ওর থেকে অনেক বেশি জিনিসপাতি বোঝাই করে চলতে পারবে। এই কারণে হচ্ছে ঠেলা গাড়ির এটাই হচ্ছে মূল টপিকটা। সেখানে হচ্ছে যে তোমার যতটুকু তুমি বল প্রয়োগ করো এর থেকেও বেশি বোঝাই করা আহ জিনিসপাতি তুমি বহন করতে পারবে, তাহলে এটা একটা সুবিধা না? তুমি অল্প প্রেসার দিয়ে বেশি কাজ করছো। আমরা কি বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, ইন্দ্রনীল, নাজিহা, জি ম্যাম। নওরিন, বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ভেরি গুড। তাহলে আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে যে এটা এই চ্যাপ্টারটা আমরা কেন পড়ছি, কারণ এই চ্যাপ্টারটার কিছু কিছু টপিক আমাদের অনুশীলনী বই কাজে লাগবে, তো সেই কারণে এটা পড়ছি। এছাড়াও আমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে আহ আমি বলেছিলাম যে আকাশ কত বড়, তারপর ছিল এই যে আমাদের জীবনের বিজ্ঞান ও প্রযুক্তি এবং গতির খেলা। আহ এই 3টা চ্যাপ্টার হচ্ছে আমাদের আছে। তো আজকে আমরা আকাশ কত বড় এটার কিছু অংশ দেখেছি। এর মধ্যে বেশিরভাগ ছিল গ্রুপ ওয়ার্ক, বেশিরভাগ ছিল একটু থিওরিমূলক প্রশ্ন। তো এর মধ্যে আমি চেষ্টা করব যে তোমাদের যেখানে প্রবলেম সেটা সলভ করার। তোমরা প্লিজ নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে জানাবে যে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এর এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, কোন জিনিসটা আবার রিপিট করার দরকার। ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাডাম তাহলে লিভারের উদাহরণ দাঁড়িপাল্লাও হতে পারে? না, দাঁড়িপাল্লা হতে পারে না, সেটা আমরা নেক্সট আরেকটা ইয়াতে দেখবো। সেটা ওই যে আমরা আরো কয়েকটা ষড়যন্ত্র দেখেছিলাম যেমন কপি কল, সেখানে সেটা আমরা পড়বো। ঠিক আছে? আচ্ছা ম্যাম। ওকে। আচ্ছা, এটা কি আমরা বুঝতে পেরেছি যে নেক্সট ক্লাস আমাদের টাস্কটা কি? সেটা হচ্ছে আমাদের অনুশীলনের বইয়ের সেকেন্ড চ্যাপ্টারে যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং এই যে এই চ্যাপ্টারটা আমরা আরেকটু আগাবো। ক্লিয়ার? ওকে ম্যাম। ওকে ম্যাম। ওকে, তাহলে ওকে ম্যাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আর ইন্দ্রনীল আর নাজিহা, তোমার এক্সামের ইয়াটা আমি পেয়েছি, আমি এখনো ঠিক করিনি, আমি এই জন্য মার্কটা আপডেট করে দেবো। তাও থ্যাংক ইউ যে তোমরা আমাকে দিয়েছো। ঠিক আছে? আর পরীক্ষা দিলে কিন্তু সাথে সাথে একটু রেসপন্স করতে হবে, নাহলে আর একটু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সুন্দর করে পড়াশোনা করে সবাই। ম্যাম। আসসালাম।